আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? অনেকদিন পরে তোমাদের সাথে দেখা। দেখো বিগত আসলে 10 দিন পরে তোমাদের সাথে দেখা। 10 দিন, 10 দিন পরে তোমাদের সাথে দেখা। আসলে আমরা ফার্স্ট টাইমার চালু করতে যাচ্ছি, সেকেন্ড টাইমার নিয়ে ব্যস্ত ছিলাম। ওকে ভাইয়া, দেখো আচ্ছা ওকে, আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা বা বোর্ডটা ক্লিয়ার আছে না কিনা ভাই একটু। ওকে ওকে, দেখো বোর্ডটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা ভাইয়া একটু। দেখো বোর্ডটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, সবাই দ্রুত অ্যাড হয়ে যাও। ওকে, আজকে আমরা বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্রের অনেক কিছু নিয়েই আলোচনা করব। তার আগে তোমরা একটু দ্রুত অ্যাড হয়ে যাও। আর এতদিন আমরা লাইভ ক্লাস নিতে ওরমভাবে সময় হয়ে ওঠেনি, কারণ আমরা অনেক ব্যস্ত ছিলাম সেকেন্ড টাইমারদের নিয়ে। আশা করি তোমরা ফার্স্ট টাইমার, যারা ফার্স্ট টাইমার আছো তারা বিগত কিছুদিনের মধ্যে আমাদের ফার্স্ট টাইমার ব্যাচটা চালু হতে যাচ্ছে। আর আমরা এতদিন পেইড ব্যাচ নিয়ে ব্যস্ত ছিলাম, তার কারণে আজকে লাইভ ক্লাসটা নেওয়া হয়নি। ইনশাল্লাহ এখন থেকে নির্দিষ্ট সময়ে যে তোমাদের রুটিন মাফিক দেওয়া আছে এই অনুযায়ী লাইভটা ক্লাস হবে। দেখো আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণ এবং সাহিত্যের কিছু অংশ নিয়ে। লেকচার শিট 6, যারা পেইড ব্যাচে আসো ভাইয়া তাদের লেকচার শিট 6 নিয়ে আলোচনা করব। কিন্তু দেখো আজকে আমরা একটু লাইভে নিয়ে কথা বলবো, কারণ দেখো একটা কথা মনে রাখবা, জ্ঞান কখনো কি ধরে রাখতে নেই, সবসময় কি করতে হয়, চর্চার মধ্যে থাকতে হয়। বা তুমি যদি একটা কিছু জানো তাহলে অন্যজনেরকে কি করতে হয়, শেখাতে হয়। ওকে, দেখো দ্রুত অ্যাড হয়ে যাও। আর ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা ভাইয়া একটু তোমরা জানাও। ওকে, আর এই যে 5 মিনিট লেট হওয়ার জন্য তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আসলে রাস্তায় জ্যাম, বুঝে তো ঢাকার শহর। ওকে, দেখো আজকে আমরা আলোচনা করব তাহারে পরে মনে এবং কি 18 বছর বয়স, এই দুটা হলো কবিতা। ওকে, মনে রাখবা এটা হলো কবিতা। কি কবিতা আমি পরে জানবো। আর বাংলা ব্যাকরণ অংশের মধ্যে আলোচনা করব উক্তি পরিবর্তন এবং কি বাক্য শুদ্ধকরণ। ওকে, অর্থাৎ ভুল থাকে সেটাকে কি করতে হয়, শুদ্ধ করতে হয়। এটা নিয়ে আজকে কি করব, আলোচনা করব। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, তোমরা সর্বপ্রথম জানাও ভাইয়া দ্রুত, সবাই যদি ক্লাসটা ভালো লাগে তাহলে কি করবো ভাইয়া, শেয়ার করে দেই, 10 জনকে দেখার সুযোগ করে দেই। আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে, অনেক তথ্য তোমরা জানতে পারবা। বিশেষ করে তাহারে পরে মনে আন 18 বছর বয়স আর উক্তি আর হলো বাচ্য পরিবর্তন থেকে, এটা চিরতরে এই চিরতরে পৃথিবীর থেকে তোমাদের চিরতরে ভুল আজ থেকে মুক্তি পাবে। অর্থাৎ তুমি জোর করেও কি করতে পারবা না, ভুল করতে পারবা না, সে টেকনিক শিখে দেবো, তোমরা দ্রুত শিখে যাবো ভাইয়া। ওকে, তাহলে আজকে আলোচ্য বিষয়গুলো আবার একবার দেখে নেই আর আমরা ক্লাসটা শুরু করে দেই। দেখো ভাইয়া একজন একটু কমেন্টের মাধ্যমে সবাই একটু জানাও বোর্ডটা কি ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, তাহলে হয় আমি শুরু করে দেবো। আর আমার ভয়েসটা কি ক্লিয়ার আছে নাকি একটু সবাই ভাইয়া দ্রুত একটু জানাও। আর যেহেতু তোমাদের সামনে যারা এইচএসসি আছো, এইচএসসি ক্লাস যারাও দেখছো, আসলে পেইড ব্যাচ তো দেখা সম্ভব নয়, সেই জন্য লাইভ ক্লাস চালু করছি। যারা দেখছো বিশেষ করে তামিম, এই তামিম আমার স্টুডেন্ট, এক্স স্টুডেন্ট তামিম, এরা দেখছেন সবাই। দেখো ভাইয়া এটাই কিন্তু তোমাদের অ্যাডমিশনে কি, অ্যাডমিশন জার্নিকে কি করবে, সঠিক পথ দেখাবে। ওকে, দেখো ওকে, তাহলে আমি শুরু করে দেই। সর্বপ্রথম 18 বছর বা তাহারে পরে মনে, এটা কার লেখা, সুফিয়া কামালের লেখা। একটা কথা মনে রাখবা, তাহারে পরে মনে কার লেখা ভাইয়া, সুফিয়া কামালের লেখা। এখন সুফিয়া কামাল সম্পর্কে তোমরা কিন্তু জানো। সুফিয়া কামাল দেখো এমন একজন ব্যক্তি, বাংলাদেশের এমন একজন ব্যক্তি, সে হলো একজন কবি। ওকে, মনে রাখবা সুফিয়া কামালকে কবি। একটা কথা মনে রাখবা সুফিয়া কামাল নিয়ে, দেখো আমি পরের পেজে যাই। সুফিয়া কামাল নিয়ে দেখো, সুফিয়া কামাল নিয়ে আমি কথা বলি। সুফিয়া কামাল একজন কবি। একটা কথা মনে রাখবা, 1900 সালে, 1911 সালে সুফিয়া কামাল জন্মগ্রহণ করলেন। ওকে, তাহলে 1911 সালে কি করলেন, সুফিয়া কামাল জন্মগ্রহণ করলেন। এখন সুফিয়া কামালের জন্মগ্রহণ করার পরে মানুষের কিন্তু সবকিছু একটা প্রিয় দিক থাকে। ওকে, সেই সুফিয়া কামালের একটা কি ছিলেন, একটা প্রিয় ঋতু ছিলেন, সেই ঋতুর নাম ছিল কি ভাইয়া, বসন্ত। ওকে ওকে, তাহলে কি ছিল, বসন্ত ঋতু ছিল। ওকে, সেই ঋতু কিন্তু এক সময় দেখা যাচ্ছে সৈয়দ নেহাল হোসেন তার স্বামী, অর্থাৎ তার কিন্তু সম্পর্কে মামাতো ভাই, অর্থাৎ এই যে সুফিয়া কামালের 12 বছর বয়সে কার সাথে, মামাতো ভাইয়ের সাথে বিয়ে হয়। তার নাম কি, সৈয়দ নেহাল হোসেন। ওকে, সৈয়দ নেহাল হোসেন যখন কি করলেন, মৃত্যুবরণ করলেন। ওকে, মৃত্যুবরণ করলেন, তখন তিনি কি করলেন, শোকে কাতর,
অর্থাৎ তিনি সব সময় তার মাথায় যে এই যে একটা বসন্ত ঋতু, তার সব থেকে কাছের সব থেকে প্রিয় একটা ঋতু, এই ঋতুকেও তিনি কি করলেন ভাইয়া, ভুলে গেলেন। ওকে, এই ঋতুকেও কি করলেন, ভুলে গেলেন। সবাই দ্রুত অ্যাড হয়ে যাও। হ্যাঁ ভাইয়া, এই ঋতুকেও ভুলে গেলেন কি জন্য, তার স্বামী মৃত্যুর কারণে। তাহলে একটা কথা মনে রাখবা, তাহারে পরে মনে একটা স্মৃতি কাতরমূলক রচনা বা কবিতা। ওকে ভাইয়া, এটা প্রশ্ন কিন্তু আসতে পারে। তাহারে পরে মনে কি ধরনের কবিতা, তাহলে স্মৃতি কাতরমূলক। কিসের স্মৃতি, তার এই যে কি ভাইয়া, তার স্বামী মারা গেছে, সেই জন্য তিনি কি করছেন, বসন্ত চলে গেছে, আমের মুকুল ফুরছে, নেই নাই কোনো সন্ধান। এটা হলো কবিতার লাইন, আমি পর্যায়ক্রমে আলোচনা করব। ওকে ভাইয়া, সাদিয়া আফরিন ভাইয়া ভালো আছি। ওকে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তারপরে দেখো কে লিখছেন, ওকে তামিম লিখছে ভাই সুন্দর লাগতেছে। ওকে, সুন্দর তো লাগবেই। কেমন আছো, হ্যাঁ কেমন আছেন, সাদিয়া লিখছেন কেমন আছেন ভাইয়া, ভালো আছি। সবার তরফ থেকে সবাইকে বলছি ভালো আছি। আশা করি তোমরা একটু ধৈর্য সহকারে দেখো, ক্লাসটা অনেক ভালো লাগবে। দেখো আমরা তাহারে পরে মনে নিয়ে কবিতা নিয়ে একটা কি করতেছি, আলোচনা করতেছি। এটা হলো সুফিয়া কামালের লেখা। ওকে ভাইয়া, এটা সুফিয়া কামাল কিন্তু বলতে পারো, সুফিয়া কামাল কি করবি, একজন বলতে পারো কিন্তু সুফিয়া কামাল সবসময় কি করতেন, প্রতিবাদমূলক কবিতা লিখছেন, বুঝছো, এটা কিন্তু মনে রাখতে পারো তোমরা। ওকে, সুফিয়া কামাল কি করছেন, প্রতিবাদমূলক কবিতা লিখছেন। তার মনে করো তার দেখো তার কবিতার মধ্যে কি আছে, প্রেম আছে, প্রেম প্রীতি ভালোবাসা। এবং দেখো একটা কথা মনে রাখবা, এই সুফিয়া কামাল কিন্তু 1900 কত সালে, 52 সালে, হ্যাঁ ভাষা আন্দোলনের সময় সরাসরি অংশগ্রহণ করতেন। ওকে ভাইয়া, সরাসরি কি করতেন, অংশগ্রহণ করেছিলেন। তাহলে এই কথাটা মনে রাখবা। তার জন্ম কত, 1911 সালে, 12 বছর বয়সে সৈয়দ নেহাল হোসেনের সাথে বিয়ে হন। তারপরে দেখো 1952 সালে তার কি আছে, অবদান রয়ে গেছেন। ওকে, তিনি কি লিখছেন ভাইয়া, তিনি প্রেমের কবি বলা হয় না তাকে, কিন্তু তিনি তার প্রেমের মধ্যে, তার কবিতার মধ্যে কিন্তু প্রেম ভালোবাসা এবং কি জাগ্রত, সবসময় কি প্রতিবাদ, এইগুলো কি করা যায়, লক্ষ্য করা যায়। ওকে ভাইয়া, এইগুলো মনে রাখবা। ওকে, দেখো তারপরে দেখো সুফিয়া কামাল কিন্তু যখন জন্মগ্রহণ করলেন, তখন তিনি 1911 সালে কোথায় জন্মগ্রহণ করলেন, বরিশালে। ওকে ভাইয়া, তাহলে মনে রাখবা সুফিয়া কামাল কোথায় জন্মগ্রহণ করলেন, বরিশালে জন্মগ্রহণ করলেন। ওকে, কিন্তু তার পিতৃনির্বাস অর্থাৎ পিতার বাড়ি ছিলেন কিন্তু কুমিল্লায়। ভাইয়া মনে রাখবা। ওকে, তাহলে বরিশালে জন্মগ্রহণ করলেন, তার পিতার বাড়ি কোথায় ছিলেন, কুমিল্লায় ছিলেন। এটাও একটু কি করবা, তোমরা মনে রাখবা পর্যায়ক্রমে। আমি কবিতা পড়ে যাব, কিন্তু আগে তোমরা একটু দেখো, এটা বিষয় নিয়ে আলোচনা করতেছি, এটা দেখে নেবা। ওকে ভাইয়া, এখন দেখো এই সুফিয়া কামাল সর্বপ্রথম ভাইয়া মনে রাখবা 1900 কত সালে, 1970 সালে একটা কি মহিলা পরিষদ গঠন করলেন। ওকে, মহিলা পরিষদ একটা কমিটি। ওকে ভাইয়া, মহিলা পরিষদ গঠন করলেন। তাহলে প্রশ্ন কিন্তু আসতে পারে সুফিয়া কামাল কি পরিষদ গঠন করলেন, তাহলে কিন্তু মহিলা পরিষদ গঠন করলেন, এটা কিন্তু মনে রাখবা। ওকে ভাইয়া, তারপরে দেখো 1947 সালে তিনি সর্বপ্রথম কি করলেন, একটা পত্রিকার সম্পাদক ছিলেন। সেই পত্রিকাটার নাম হলো বেগম পত্রিকা। ভাইয়া মনে রাখবা, এই কথাটা মনে রাখবা। ওকে, তিনি দেখো সবসময় কি করতেন, তার উল্লেখযোগ্য দেখো শিশুদের জন্য তিনি কি করছেন, শিশুদের জন্য একটা কি করলেন 1956 সালে। তোমরা কিন্তু জানো 1956 সালে কি হয় ভাইয়া, 1956 সালে কিন্তু পাকিস্তানের সংবিধান রচনা করা হয়। সেই সময় কিন্তু 1956 সালে কি শিশুদের জন্য একটা কি হয়েছে, কচিকাচার মেলা নামে একটা কি করলেন, প্রতিষ্ঠান তিনি তৈরি করলেন। ওকে ভাইয়া, বা বই তিনি লেখা শুরু করলেন। ওকে, এই কথাগুলো তিনি মনে রাখবা। ওকে, সুফিয়া কামাল দেখো, সুফিয়া কামাল রচনায় প্রথম যদি আমি উল্লেখ করতে যাই, সুফিয়া কামালের অনেক কি আছে, কাব্যগ্রন্থ আছে, তারপরে কি লেখা আছে, সুফিয়া কামালের কবিতা আছে, এগুলো তোমরা কিন্তু সবাই জানো। যেমন সাজের মায়া। ওকে ভাইয়া, একটা কি সুফিয়া কামালের কাব্যগ্রন্থ। একটা কথা মনে রাখবা, সাজের মায়া কি সুফিয়া কামালের একটা কি কাব্যগ্রন্থ, যেটা সর্বপ্রথম মনে রাখবা কত সালে, 1938 সালে প্রকাশিত হয়, সাজের মায়া। ওকে ভাইয়া, মায়া কাজল, উদ্ধার পৃথিবী। ওকে ভাইয়া, এগুলো সব সুফিয়া কামালের কি কাব্যগ্রন্থ, এটা মনে রাখবা। তাহলে মায়া ও জীবন, এটা কিন্তু আসতে পারে তোমাদের, মায়া ও জীবন এটা কার লেখা, তাহলে সুফিয়া কামালের লেখা। মায়া ও জীবন কিন্তু কত সালে লিখেছেন সুফিয়া কামাল, 1957 সালে। ভাইয়া মনে রাখবা। ওকে, 1957 সালে। আমি যদি 1857 যাই, তাহলে কি ভাইয়া, যদি 1857 যাই তাহলে কিন্তু সিপাহী বিদ্রোহ। আমি যদি 1957 যাই, না সরি 1757 যাই, তাহলে কিন্তু পলাশী যুদ্ধ। এগুলো তোমরা কিন্তু সবাই জানো। এই কথাগুলো কি করবো ভাইয়া, তোমরা একটু মনে রাখবা। ওকে, তাহলে দেখো মায়া কাজল, মন ও জীবন, শান্তি ও প্রার্থনা, এটা কিন্তু সুফিয়া কামালের একটা কি ভাইয়া, সুফিয়া কামালের একটি কাব্যগ্রন্থ, এটা মনে রাখবা। এইগুলো তোমরা কি করবা, মনে রাখবা। দেখো সুফিয়া কামালের কিন্তু একটা গল্প আছে। ওকে ভাইয়া, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে তোমাদের, সুফিয়া কামালের একটা গল্প লেখো, তাহলে কেয়ার কাটা। ওকে ভাইয়া, তাহলে কেয়ার কাটা হলো সুফিয়া কামালের কি একটা গল্প, এই প্রশ্নটা কিন্তু মনে রাখবা। সুফিয়া কামালের কিন্তু একটা ভ্রমণ কাহিনী আছে ভাইয়া, তাহলে মনে রাখবা সুফিয়া কামালের কি একটা আছে, একটা ভ্রমণ কাহিনী আছে। সে ভ্রমণ কাহিনী হলো শরিয়তের দিনগুলো। ওকে ভাইয়া, এইগুলো মনে রাখবে।
সোভিয়েতের দিনগুলো, এটা কিন্তু প্রসার হয় কত সালে? 1900 মনে রাখবো 88 সালে। ওকে, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, সোভিয়েতের দিনগুলো কার লেখা? তাহলে সুফিয়া কামালের লেখা। কত সালে প্রকাশিত হয়? 1988 সালে। ওকে ভাইয়া, তাহলে তার আত্মজীবনীমূলক গ্রন্থ তোমরা এটা কিন্তু জানো, এটা হলো কাবলিওয়ালা, এটা সম্পর্কে জানো। বা শিশুতর গ্রন্থ ইতল বিতল, এটা কিন্তু আসে। সুফিয়া কামালের শিশুতর গ্রন্থ কোনটা? তাহলে ইতল বিতল। এই প্রশ্নটা কিন্তু মনে রাখবো ভাইয়া। তাহলে সুফিয়া কামালের শিশুতর গ্রন্থ কোনটি? ইতল বিতল। ওকে, মনে রাখবা। এখন দেখো, 71-এর ডায়েরি কিন্তু সুফিয়া কামালের লেখা, কিন্তু 71-এর দিনগুলো কিন্তু জাহানারা ইমামের লেখা। ওকে ভাইয়া, এই প্রশ্নগুলো কি করবা তোমরা? সবই মনে রাখবা। ওকে, দেখো দ্রুত অ্যাড হয়ে গেছো। এখন দেখো, এই তথ্য থেকে আমরা জানতে পারলাম কি সুফিয়া কামাল একজন লেখক ছিলেন। তার লেখার মধ্যে কি ছিলেন? সর্বদা প্রেম, প্রীতি, ভালোবাসা এবং কি বিদ্রোহ, চেতনামূলক গ্রন্থ, চেতনামূলক কাহিনী সবসময় কি করতেন? তিনি কি করতেন? সবসময় লিখতেন। একটা কথা মনে রাখবা, আরেকটা কথা মনে রাখবা, তিনি সর্বদা কি করতেন? মিথ্যাকে ত্যাগ করতেন, সত্যকে ভালোবাসতেন। সুফিয়া কামাল 1911 সালে জন্মগ্রহণ করেন। অ্যান্ড দেখো ভাইয়া, মাত্র 12 বছর বয়সে তার কি হন? বিয়ে হন। ওকে, মাত্র 12 বছর বয়সে বিয়ে হন সৈয়দ নেহাল হোসেনের সাথে। ওকে, তার মামাতো ভাই, মনে রাখবে এটা। এখন দেখো তো, বিয়ে হওয়ার পরে তিনি যখন তার মামাতো ভাই যে মৃত্যুবরণ করেন, সৈয়দ নেহাল হোসেন মৃত্যুবরণ করেন, তার প্রিয় ঋতু বসন্তকে কি করেন? তিনি ভুলে যান। ওকে, এই কথাটা কিন্তু মনে রাখবা। দেখো এখানে, এখন আমি অনেক কথাই বললাম, এখন আমি যেসব কথা বললাম এই কথাগুলোই ভাইয়া কি আছে? এখানে আছে। দেখো দেখো, মাঘের সন্ন্যাসী, সর্বপ্রথম এটা কিন্তু কবিতার লাইন। এটা হলো মাঘের সন্ন্যাসী কাকে বলা হয়? তাহলে দেখো, কবি শীতকে মাঘের সন্ন্যাসী বলেছেন, কারণ এই যে শীতের সময় কি করতেন? শীতের সময় কিন্তু তার স্বামী মারা গেছেন। কবিতার লাইন কেমন ভাবে আসবে আমি বলে দেই। যেমন বলা হয়েছে কি, তাহারে পরে মনে, হে কবি নীরব কেন, ফাগুন যে শীতের ধারায়, বসন্ত বলিয়া তুমি লবে নাকি বন্ধ নয়, কহিল সে সিদ্ধ আঁকি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি, বাতামিলে বুরফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের বকুল, রাখি নাই লই নাই সন্ধান। ওকে, আমি পর্যায়ক্রমে আসবো, পরের স্টেপটা বলতেছি। আগে দেখো, এইটুকুর মধ্যে যা যা আছে, মাঘের সন্ন্যাসী তারা কি ভাইয়া? মাঘের সন্ন্যাসী হলো কে? শীত। ওকে, প্রশ্ন কিন্তু আসতে পারে, তাহারে পরে মনে কবিতায় মাঘের সন্ন্যাসী কে? ওকে, তাহলে কি? শীত। ওকে ভাইয়া, আচ্ছা, নাজমুল লিখেছেন ভাইয়া ভাবি কেমন আছে? ভাবি ভালো আছে ভাইয়া, ভাবি সবসময় ভালো থাকে আলহামদুলিল্লাহ। দেখো, তাহলে দেখো, মাঘের সন্ন্যাসী কে? তাহলে কি? শীত। মনে রাখবা, মাঘের সন্ন্যাসী হলো কি ভাইয়া? শীত। ওকে, একটা কথা মনে রাখবা, শীত। তাহলে মাঘের সন্ন্যাসী হলো শীত। আচ্ছা, উম্মনা, দেখো এই প্রশ্নটা কিন্তু শব্দের অর্থ আসতে পারে। উম্মনা শব্দের অর্থ কি? অগোছালো, এলোমেলো, একবারে কি স্থির হয়ে বসে থাকা, উম্মনা। তাহলে দেখো এখানে কি বলেছে ভাইয়া? উম্মনা শব্দের অর্থ দেখো কি বলেছে? উদাসী। ওকে ভাইয়া, কি? উদাসী। তাহলে মনে রাখবে কি? উম্মনা শব্দের অর্থ কি ভাইয়া? উদাসী, মনে রাখবা। তাহলে দেখো, সুফিয়া কামাল জন্মগ্রহণ করে কিন্তু আমি জানি 1900 কত সালে? 11 সালে, 20 জুন। এখন একটা কথা মনে রাখবা, 20 জুন, যদি 20 জুন আসে তাহলে কি ভাইয়া? যদি 20 জুন আসে তাহলে সুফিয়া কামালের জন্ম। যদি 23 জুন আসে তাহলে কিন্তু পলাশী যুদ্ধ। ওকে ভাইয়া, 1757 সালে। ওকে, 1757 সালে পলাশী যুদ্ধ। এখন যদি আসে 20 মার্চ, তাহলে কি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম কবে ভাইয়া? এটা সবাই কমেন্টের মাধ্যমে জানাও। ওকে ভাইয়া, দেখো তাহলে আমি শিখলাম কি? মাঘের সন্ন্যাসী হলো শীত, উম্মনা শব্দের অর্থ হলো অগোছালো, বা কি হয়েছে? আনমনা হয়ে বসে থাকা, চিরস্থির। সুফিয়া কামালের জন্ম 1900 কত সালে? 11 সালে। সুফিয়া কামাল কোথায় থেকে, দেখো কি হয়েছেন, কোথায় জন্মগ্রহণ করে ভাইয়া? তাহলে বরিশালে জন্মগ্রহণ করেন। তার পিতৃ নির্বাস ছিলেন কিন্তু কুমিল্লা, মনে রাখবা। ওকে ভাইয়া, তার পিতৃ নির্বাস ছিলেন কোথায়? কুমিল্লা, কিন্তু এটা মনে রাখবা। এখন দেখো, তারপরে চলে যাও, অনেক প্রশ্ন আমরা জানবো। দেখো কি বলো অশ্রী ভাইয়া, দেখো তারপরে দেখো, সুফিয়া কামাল, সুফিয়া পিতৃ নির্বাস ছিলেন কিন্তু কুমিল্লায়। এখন সুফিয়া কামাল কিন্তু মৃত্যুবরণ করেন কত ভাইয়া? 1999 সালে। এই কথাটা কিন্তু মনে রাখবা। ওকে, এই প্রশ্নটা কিন্তু আসে সেই আবার কি 20 নভেম্বর। এখন দেখো, 20 তারিখে তিনি জন্মগ্রহণ করলেন, আবার কি 20 তারিখেই তিনি মৃত্যুবরণ করলেন, যদিও মাস এলোমেলো। কিন্তু ভাইয়া একটা কবি আছে 9 ডিসেম্বর। ওকে ভাইয়া, জন্ম মৃত্যু 9 ডিসেম্বর। সে হলো কি ভাইয়া? মনে রাখবা, রোকেয়া হোসেন শওকত। ওকে, রোকেয়া শওকত হোসেন বা রোকেয়া বেগম রোকেয়া 20 নভেম্বর জন্মগ্রহণ করেন। এই কবিও কিন্তু কি মনে রাখবা, যদি ভাইয়া আসতো 1899 সালে কে জন্মগ্রহণ করেন, তাহলে কিন্তু 1899 সালে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করবে। ওকে, তাহলে দেখো একটা কি, আমরা সবসময় একটার সাথে একটা কি করব? মিল রাখবো। ওকে ভাই, 17 মার্চ। ওকে, মনে রাখবা, সুন্দর, সবাই জানো। থ্যাংক ইউ ভাইয়া সেজন্য। ওকে, দেখো পরের পেজে চলে যাই। ওকে, দেখো তোমরা সব জানো আশা করি, তোমরা যদি পড়ে থাকো। যেমন দেখো, কোহিলি স্নিগ্ধ আঁকি তুলি। স্নিগ্ধ শব্দের অর্থ চোখ, চোখের পাতা। ওকে ভাইয়া, চোখের পাতা। তাহলে দেখো, কহিল স্নিগ্ধ আঁকি তুলি, কথাটা কি বোঝানো হয়েছে? দেখো কবিতায় কি হয়েছে? আঁকি শব্দের অর্থ বলা হয়েছে। কি হয়েছে? আঁকির কথা বলা হয়েছে। আঁকি শব্দের অর্থ ভাইয়া কি? চোখ।
ওকে, চোখ। আঁখি শব্দের অর্থ কি ভাইয়া? চোখ, মনে রাখবা। ওকে, তারপরে দেখো 10 নম্বর প্রশ্ন বলা হয়েছে তাহারে পরে মনে কবিতায় কবির নীরবতার কারণ কি? আমি কিন্তু জানি, আগেই বললাম কি কবির নীরবতার কারণ হলো তার স্বামী মরা। ওকে ভাই, মৃত্যুবরণ করে। তাহলে দেখো এই যে প্রিয়জনকে হারানোর শোক এবং গভীর কি আছে ভাইয়া? বেদনাদায়ক, বেদনামূলক কি স্মৃতি। ওকে, এই কথা মনে রাখবা। তাহলে শোক কাতর, এক কথায় শোক, তার স্বামী মারা গেছেন, সেই জন্য কি করতেন তিনি শোকে কাতর হয়ে গেছেন। ওকে ভাইয়া, তারপর দেখো আবার বলা হয়েছে কি, দেখো 11 নম্বর দেখো ভাইয়া, মাঘের সন্ন্যাসী কোথায় চলে গেল? দেখো মাঘের সন্ন্যাসী কি হয়েছে? পুষ্প শূন্য। ওকে ভাইয়া, দিগন্তর পথে। একটা কথা বলে রাখবা, মাঘের সন্ন্যাসী, মাঘকে শীতের সময়, শীতকালকে স্মরণ করা হয়েছে। মাঘের সন্ন্যাসী দেখো শীতকালকে স্মরণ করা হয়েছে, কিন্তু দেখো পুষ্প শূন্য গাছ, এখন শীতকালে কিন্তু গাছের পাতা ধরে যায় ভাইয়া। তেমনি এখানে কিন্তু শীতকালে কে কবি কি করলেন ভাইয়া? এখানে কিন্তু শীতকালে কবি কিন্তু নীরব হয়ে বসে আছেন, কি জন্য? তার স্বামী মারা গেছেন, সেই জন্য। ওকে, তাহলে এই প্রশ্নটা মনে রাখবা। দেখো তারপরে দেখো ভাইয়া, পুষ্পরতী। ভাইয়া পুষ্পরতী শব্দের অর্থ মনে রাখবা, ফুলের রাজন। ওকে, এই প্রশ্নটা মনে রাখবা। দেখো এখানে বলা হয়েছে পুষ্পরতী শব্দের অর্থ কি ভাইয়া? বন্দনা অর্থে ব্যবহার করা হয়েছে। দেখো পুষ্পরতী কোন অর্থে ব্যবহার? এখানে কিন্তু বন্দনা, এই যে কার বন্দনা ভাইয়া? ফুলের বন্দনা। ওকে, ফুলের বন্দনা। ওকে, ফুল কথাটা মনে রাখবা। ওকে, দেখো পরে প্রশ্ন চলে যাই। ওকে, দেখো এই প্রশ্নটা দেখো, সুফিয়া কামালের স্বামীর নাম কি? ওকে ভাই, আমি কিন্তু জানি সৈয়দ নেহাল হোসেন, আমরা কিন্তু আগেই জানি। তাহারে পরে মনে কবিতায় কোন, দেখো কবিতায় কোন ছন্দে রচিত? এখন দেখো অক্ষরবৃত্ত ছন্দ রচিত। অক্ষরবৃত্ত ছন্দ আর কি মাত্রাবৃত্ত আর হলো কি অমিত্র অক্ষর, এই ছন্দগুলো আমি একটু তোমাদের পরে বুঝাই দেবো। দেখো অন্য ক্লাসে তোমাদের আমি এই 3টা ছন্দ নিয়ে একটু কথা বলবো 5 মিনিট, অর্থাৎ নেক্সট ক্লাসেই তোমাদের 5 মিনিট কথা বলবো। আগে আমরা কি জানি একটা মুখস্থ করে নেই, অক্ষরবৃত্ত ছন্দ রচিত। তাহলে দেখো কৈল স্নিগ্ধ আঁকিতুলি কার কথা তোলা হয়েছে? এটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখো প্রশ্ন। তাহলে দেখো স্নিগ্ধ আঁকিতুলি কবির কি করেছে? এখানে কবির চোখের কিন্তু কি চোখের পাতা নিচু হয়ে বসে আছেন, সেই কথা বলা হয়েছে। ওকে ভাইয়া, তাহলে দেখো ওই যে পাথর, এইটা ভাই পাথর সমুদ্র, পাথর শব্দের অর্থ কিন্তু সমুদ্র, কিন্তু দেখো পাথর শব্দের অর্থ কিন্তু তোমরা জানো। এখন যদি আসে তাহারে পরে মনে বা পাথর শব্দের অর্থ কি, তুমি তখন মনে করে নেবা কি এটা তাহারে পরে মনে কবিতার একটা লাইন। ওকে ভাইয়া, পাথর শব্দের অর্থ কি ভাইয়া? সমুদ্র, তাহলে মনে রাখবা। ওকে, তারপর দেখো কবি সুফিয়া কামালের কত সালে মৃত্যুবরণ করেন? তাহলে দেখো আমি কিন্তু জানলাম কত সালে ভাইয়া? 1999 সালে। ওকে ভাইয়া, মনে রাখবা। তাহলে সুফিয়া কামাল কত সালে মৃত্যুবরণ করেন? 1999 সালে মৃত্যুবরণ করেন। তারপর দেখো এই প্রশ্নটা দেখো, তাহারে পরে মনে কবিতায় কোন ছন্দের? তাহলে আমি কিন্তু এর আগেই শিখলাম কি অক্ষরবৃত্ত ছন্দ রচিত। তারপর দেখো মাঘের সন্ন্যাসী, তাহলে কে? পুষ্পশূন্য গাছের দিগন্তর পাতা। ওকে, এগুলো সব কিন্তু আমি আগে কি আলোচনা করছি, তোমরা কিন্তু জানো। ওকে ভাইয়া, দেখো তারপরে দেখো কবির পিতৃনিবাস ছিলেন কোথায়? এটা কিন্তু আমরা জানি, আমরা পর্যায়ক্রমে যাই। দেখো সুফিয়া কামালের জন্মের সময় বাঙালি মুসলমানদের নারীদের অবস্থা কেমন ছিল? এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। ওকে, তাহলে দেখো প্রশ্ন আসতে পারে কি, সুফিয়া কামালের জন্মের সময় বাঙালি নারীদের কি অবস্থা কেমন ছিল? তাহলে মনে রাখবা গৃহবন্দী। এখন দেখো সুফিয়া কামাল জন্মগ্রহণ করলেন কত সালে ভাইয়া? 1911 সালে। এই সময় 1911 সালে দেখা যাচ্ছে এক পর্যায়ে নারীরা কি করতেন? বাড়ির বাহিরেই যেতে পারতেন না। ওকে ভাইয়া, বাড়ির কি করতেন? বাহিরেই যেতে পারতেন না, কারণ সে সময় তারা অনেক ভীতু ছিলেন। মনে রাখবা অনেক ভীতু ছিল তারা সবসময়। কি এখন যেমন সাম্যের পথে চলে সমান অধিকার, কিন্তু তখন কিন্তু সমান অধিকার নারীরা পেত না। বিভিন্নভাবে কি করতো? তারা লাঞ্ছিত বা কি হয় শোষিত বা কি হতো? অত্যাচারিত হতো। এই কথাই দেখতেই বোঝানো হয়েছে। ওকে ভাইয়া, তাহলে দেখো সুফিয়া কামালের যখন জন্মগ্রহণ করেন, অর্থাৎ 1911 সালে যখন সুফিয়া কামাল জন্মগ্রহণ করলেন, তখন নারীরা কি ছিলেন? ঘরবন্দি ছিলেন। ওকে ভাইয়া, তাহলে কি বলে? গৃহবন্দী জীবন কাটাতেন। ওকে, তারপর দেখো উদ্যত পৃথিবী গ্রন্থ রচিতাকে সুফিয়া কামাল, এটা তো আমি জানি। তারপরে দেখো কি আছে, তাহারে পরে মনে কবিতায় এটা কোন ঋতুকে গাছের পাতা ঝরে যায়? তাহলে কি ভাইয়া মনে রাখবা শীতের ঋতুতে কি করে যায়? গাছের পাতা ঝরে যায়। ওকে, তাহলে প্রশ্ন মনে রাখবা। এখন সবাই একটু কে কোন জায়গা থেকে ক্লাসটা দেখছো ভাইয়া একটু কমেন্টের মাধ্যমে জানাও, কে কোথায় থেকে ক্লাসটা দেখছো। ওকে ভাইয়া, সবাই একটু দ্রুত কমেন্টের মাধ্যমে জানাও। আর দেখো তারপর দেখো 24 নম্বর প্রশ্নটা দেখো ভাইয়া, বলা হয়েছে কি, তাহারে পরে মনে কবিতায় কার ব্যক্তির জীবনে দুঃখ সময় ঘটা ছায়াপাত ঘটেছিল? তাহলে কবি সুফিয়া কামালের কি জন্য? স্বামী মৃত্যুর কারণে কিন্তু। ওকে ভাইয়া, তারপরে দেখেন দেখো এই কবিতায় দুইটা ব্যক্তির প্রাধান্য পেয়েছে, দুটা চরিত্র আছে। একজন হলো কি ভাইয়া কবি, আর একজন হলো কি কবি ভক্ত। ওকে ওকে ভাইয়া, কে? একজন হলো কবি ভক্ত আর একজন হলো কি কবি, মনে রাখবা। ওকে, একজন হলো কবি আর একজন হলো কে? কবি ভক্ত। দুইজনের কথাই প্রাধান্য পেয়েছে। ওকে, দেখো তারপরে দেখো বাতাবি লেবুর ফুল ফুটেছে কি, কে প্রশ্নটা করেছেন? ওকে ভাইয়া, এটা কিন্তু প্রশ্ন করেছেন কবি। ওকে, মনে রাখবা। তাহলে প্রশ্ন কিন্তু করেছেন কবি, কিন্তু কাকে প্রশ্ন করেছেন ভাইয়া?
কবি ভক্তকে, মনে রাখবা। দেখো বাতামি লেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল, লই নাই রাখি নাই সন্ধান, কার কথা? দেখো বাতামি লেবুর ফুল ফুটেছে কি, কবি প্রশ্ন করেছেন কাকে? কবি ভক্তকে। ওকে, কবি ভক্তকে প্রশ্ন করেছেন, কবি প্রশ্ন করেছেন। ওকে, তাহারে পরে মনে কবিতায় দেখো, কবিতায় কবি কোন ফুলের ফোটার কথা বলেছেন, তাহলে কি ভাইয়া প্রশ্ন আসতে পারে কিন্তু বাতামি লেবুর ফুল ফোটার কথা বলা হয়েছে। ওকে, আচ্ছা শারমিনা আক্তার লিখেছেন ভাই আমি খুলনা থেকে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, অনেক দূর থেকে দেখতেছো। দেখো আশা করি তোমাদের সামনে দিনগুলো ভালো হবে। দেখো অলোক, এই প্রশ্নটা কিন্তু তোমার আসে। ওকে ভাইয়া, অলোক শব্দের অর্থ কি? ওকে, অলোক শব্দ দৃষ্টির কি অগোচরে। ওকে ভাইয়া, এই প্রশ্নটা কিন্তু একদম মুখস্থ করে নিবা। অলোক শব্দের অর্থ কি? দৃষ্টির অগোচরে। ওকে, আচ্ছা বরিয়া শব্দের অর্থ বরণ করে। ওকে ভাইয়া, এই যে আমরা বলতে পারি কিন্তু ভাইয়া আমার কি যখন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেলাম তখন কিন্তু বরিয়া হয়েছিলাম, বরণ করার জন্য কি আমাদের শিক্ষকরা পাগল হয়েছিল আমাদের, কি জন্য? ক্লাস শুরু হবে তাই। ওকে, এই প্রশ্ন কিন্তু আসতে পারে। ওকে, দেখো ভাইয়া সাত কলেজের সম্পর্কে কিছু, আচ্ছা ভাইয়া বলবো দাঁড়াও। দেখো সাত কলেজ সম্পর্কে বলবো। দেখো এখন একটা কথা মনে রাখবো ভাইয়া, যেই সাত কলেজ সেই কিন্তু ইউনিভার্সিটি, পোস্ট কিন্তু একই প্যাটার্নে হয়। ওকে, পোস্ট কিন্তু একই প্যাটার্নে। আসলে আমাদের যে ইউনিভার্সিটি কেন্দ্র করে যে এইগুলো ইউনিভার্সিটি আসবে এটাও কিন্তু না, এটা কিন্তু 7 কলেজে আসবে। অ্যান্ড তুমি যদি চাকরি পরীক্ষা দিতে যাও, বিগত সালে শুক্রবারে পরীক্ষা যে কটা বাংলাদেশে চাকরি পরীক্ষা হয়েছে তুমি দেখো, এই তাহারে পরে মন থেকে মিলাও, যদি পোস্ট আসে আশা করি এখানে থেকে আসে, তাহলে বলতেই পারো কি সকল পরীক্ষাতেই যে এইগুলো থেকে আসে। এখন যে ইউনিভার্সিটি আসবে আর 7 কলেজে আসবে না, এটা কিন্তু না ভাইয়া। ওকে, দেখো তারপর দেখো সুফিয়া কামালের পেশাগত জীবনের শুরুতেই কি হিসেবে দেখেছিলেন। এখন দেখো তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ে কি ছিলেন, তিনি বিদ্যালয়ের শিক্ষকতা ছিলেন। ওকে, তাহলে মনে রাখবা তিনি কিন্তু ছিলেন কি একজন শিক্ষক। ওকে ভাইয়া, তাহলে কি ছিলেন? তিনি একজন শিক্ষক ছিলেন, এই কথা কিন্তু মনে রাখবা। ওকে, দেখো আমরা তোরা যাই ভাইয়া, সাজের মায়া এগুলো কিন্তু আমরা জানি, মায়া কাজল, সাজের মায়া, উদ্ধার পৃথিবী। ওকে, এগুলো কিন্তু আমরা সব জানি। দেখো এখানে দেখো বাতিল লেবুর ফুল ফুটেছে, কেউ এটা কিন্তু কবিভক্তেরা কিন্তু আগে এগুলো চরণটা বলা। ওকে, তাহলে দেখো ভাইয়া বাংলা এটা হয়, আচ্ছা এটা হলো ভাইয়া বাংলা, এটা হলো 6 নম্বর লেকচার। ওকে, বাংলা এটা হলো 6 নম্বর লেকচার। ওকে, দেখো হ্যাঁ 6 নম্বর লেকচার। তারপর দেখো ভাইয়া বলা হয়েছে কি, দেখো 18 বছর বয়স। আচ্ছা 18 বছর বয়স পরে যাই আমি একটু এইটা নিয়ে একটু আলোচনা করি, আর সামাইটা আমি বলে দিই। ওকে, তাহলে দেখো সামাইটা আমি বলি, তাহারে পরে মনে কবিতায় দেখো কবির কি প্রকাশ পেয়েছে ভাইয়া, তাহলে কি প্রকৃতি মানব সম্পর্কে কি হয়েছে, জীবনতামূলক যে এই যে বিয়োজন ব্যর্থতা অর্থাৎ অভিজ্ঞতার কথা প্রকাশ পেয়েছে। অর্থাৎ দুইটি চরণই এখানে বিখ্যাত, একজন হলো কবি। ওকে ভাইয়া, এটা হলো কবি আর একটা হলো কি ভক্ত। ওকে, কে ভক্ত? কবি ভক্ত কিন্তু। ওকে ভাইয়া, এটা একটা হলো কবি আর একটা হলো কে কবি ভক্ত। ওকে, এই প্রশ্নটা কিন্তু মনে রাখবা। দেখো তাহারে পরে মনে কবিতায় কিসের ছায়াপাত ঘটেছে। ওকে ভাইয়া, তাহলে তাহারে পরে মনে কবিতায় কবি ব্যক্তিগত জীবনে দুঃখময়। ওকে ভাইয়া, দুঃখময় ঘটনার কি হয়েছে, ছায়াপাত ঘটেছে। এখন দেখো দুঃখময় ঘটনা কি জন্য ঘটেছে, তার স্বামী মৃত্যুর কারণে। ওকে, মনে রাখবা। দেখো তাহারে পরে মনে কবিতায় কবির মন কিসে আচ্ছন্ন হয়ে যায়। দেখো ভাইয়া, তাহলে কি এই যে রিক্ততায়। ওকে, কি রিক্ততায় বা হারানোর বেদনায়। কাকে হারানোর বেদনায়? তার স্বামীকে হারানোর বেদনায়। তাহলে দেখো এই যে ভাইয়া এই প্রশ্ন থেকে তাহারে পরে মনে কবিতা থেকে আমরা কি কি জানতে পারলাম। তাহারে মনে কবিতার লেখক হলো কে? সুফিয়া কামাল। ওকে, জন্ম 1911 সালে, মৃত্যু 1999 সালে। ওকে, প্রশ্ন মনে রাখবা, জন্ম মৃত্যু মনে রাখবা, দুইটাই কি 20 তারিখ। ওকে ভাইয়া, দুইটাই 20 তারিখ কিন্তু মনে রাখবা। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সাজের মায়া, মায়া কাজল, উদ্ধার পৃথিবী। ওকে ভাইয়া, এগুলো সব কিন্তু মনে রাখবা। এখন দেখো তারপরে তিনি সবসময় কি লিখছেন, প্রেম, প্রীতি, ভালোবাসা এবং সংগ্রাম, বিদ্রোহ, সবসময় এগুলো নিয়ে কবিতা লিখতেন। অ্যান্ড 1952 সালে তিনি কি করতেন, সরাসরি আমাদের ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। অ্যান্ড 1970 সালে তিনি কি করলেন, নারী একটা মহিলা পরিষদ গঠন করেন, যেটা এখন নারী পরিষদ নামে পরিচিত। ওকে ভাইয়া, এটা মনে রাখবা। এখন দেখো কবির এই সৈয়দ নেহাল হোসেনের মৃত্যুর কারণে তিনি কি করলেন, শোকে কাতর হয়ে পড়লেন। যদিও তার প্রিয় ঋতু কি বসন্ত চলে গেলেন, তবু তিনি কি করলেন, এই ঋতুর কথা মনেই নাই। কাকে বললেন? কবি ভক্ত বললেন। কবিতাটা হলো, হে কবি কেন ফাগুন যে এসেছে ধারায়, বসন্ত বলিয়া তুমি লবে নাকি বন্দনায়, কহিল সে সিদ্ধ আঁকি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি বাতামি। এখন প্রশ্ন কিন্তু আসতে পারে, কোন দুয়ার গেছে খুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি, কোন লেবুর কথা বলে আছে? বাতামি লেবুর কথা। ফুটে কোন ফুলের কথা? কি ভাইয়া? আমের মুকুলের কথা উল্লেখ আছে, বাতামি লেবুর ফুলের কথা উল্লেখ আছে। রাখি নাই লই নাই সন্ধান, এটা হলো কার কবিতা, কার কথা? কবির কথা। এখন কে প্রশ্ন করলেন? কবি ভক্ত প্রশ্ন করলেন। এই প্রশ্নটা করবা। কবিতাটা কয়টা ভাইয়া? 31 লাইন। ওকে,
প্রশ্নটা মনে রাখবো। কবিতা হলো 31 লাইন। ওকে ওকে ভাইয়া, এগুলো তাহলে মনে রাখবা। এখন দেখো, এখন তারপরে খুব একটা রোমান্টিক আমরা কবি সম্পর্কে পড়বো, যে কবির বাংলাদেশের সব থেকে কিশোর কবি বলা হয়। ওকে, কাকে? তাহলে মনে রাখবো ভাইয়া, কি বাংলাদেশের কিশোর কবি বলা হয় কাকে? তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাও তো, বাংলাদেশের কিশোর কবি বলা হয় কাকে, বা সব থেকে ছোট কবির নাম কি? ওকে, এই প্রশ্নটা তোমরা একটু জানাও। ওকে, তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাও বাংলাদেশের সব থেকে ছোট কবির নাম কি এবং কত বছর বেঁচে ছিলেন, জন্ম মৃত্যু একটু কমেন্টের মাধ্যমে জানাও ভাইয়া। তাহলে দেখো আমি একটু আলোচনা করি, তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাও। এখন দেখো, এখন সুকান্ত ভট্টাচার্য। ওকে, তাহলে সুকান্ত ভট্টাচার্যের একটা লেখা কি ভাই, 18 বছর বয়স, কি দুঃসাহ স্পর্ধা নেয় মাথা তুলবার ঝুঁকি। এই কবিতাটি 3 স্টেপে করা, একটা হলো সংগ্রাম, একটা হলো স্বাধীনতা চেতনা, আর একটা হলো কি দুঃখ। ওকে ভাইয়া, মানে এই 18 বছর বয়সের মধ্যে তোমার 3টা ক্যাটাগরি পার করতে হয়। ওকে ভাইয়া, সেই কথাই এই কবিতার ধারণা। দেখো, এই কবিতা সম্পর্কে আমরা একটু পরে জানবো, আগে আমি কি জানবো, সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে কিছু জানবো। ওকে ভাইয়া, সুকান্ত ভট্টাচার্য কত সালে জন্মগ্রহণ করে ভাইয়া? তাহলে মনে রাখবা, এই যে তাহলে দেখো 15ই আগস্ট। ওকে ভাইয়া, তাহলে 15ই আগস্ট কত সালে ভাইয়া? 1926 সালে। দেখো, 1926 সালে জন্মগ্রহণ করলেন কে? সুকান্ত ভট্টাচার্য। ওকে, তাহলে 15ই আগস্ট 1926 সালে জন্মগ্রহণ করলেন। এখন তোমাদের কাছে প্রশ্ন হলো, বাংলা কত সালে জন্মগ্রহণ করলেন ভাইয়া? তোমরা একটু জানাও। ওকে, কমেন্টের মাধ্যমে। তাহলে দেখো, একটা কথা মনে রাখবা, সুকান্ত ভট্টাচার্য কোথায় জন্মগ্রহণ করলেন? কলকাতায়। ওকে ভাইয়া, কলকাতায় কিন্তু জন্মগ্রহণ করলেন, মাতুলিয়ায়। ওকে, মামার বাড়িতে কিন্তু মনে রাখবা। ওকে ভাইয়া, মামার বাড়িতে জন্মগ্রহণ করলেন। ওকে, কে কে ভাইয়া? 18 বছর বয়সে লিখছেন সুকান্ত ভট্টাচার্য। ওকে, তাহলে পিতৃ নির্বাস ছিলেন কিন্তু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বা কটালিপাড়ায়। ওকে, তাহলে পিতার বাড়ি ছিলেন কোথায়? গোপালগঞ্জ, আর জন্মগ্রহণ করলেন কোথায়? কলকাতায়। ওকে, তাহলে অর্থাৎ কার বাড়িতে? মামার বাড়িতে বা নানির বাড়িতে জন্মগ্রহণ করলেন। ওকে, কত সালে ভাইয়া? তাহলে 1926 সালে কত 15ই আগস্ট জন্মগ্রহণ করলেন। এখন তিনি মৃত্যুবরণ করলেন দেখো 1900 কত সালে? 47 সালে নাকি 48 সালে? একটু কমেন্টের মাধ্যমে জানাও। ওকে ভাইয়া, তাহলে মৃত্যুবরণ করলেন তিনি কত সালে? 1900 কত সালে বলো, কমেন্টের মাধ্যমে তোমরা একটু জানাও। মৃত্যুবরণ করেন 1947 সালে। ওকে ভাইয়া, মনে রাখবা। তাহলে দেখো, তিনি বেঁচে ছিলেন কয়েক মাস? তিনি বেঁচে ছিলেন মাত্র কিন্তু 20 বছর। কয়দিন ভাইয়া? 7 মাস কি 9 মাস। ওকে ভাইয়া, তাহলে কত বছর? মাত্র প্রায় 21 বছর তিনি কি করেছিলেন? বেঁচে ছিলেন। এই প্রশ্নটা কিন্তু তোমরা মনে রাখবা। ওকে ভাইয়া, তাহলে দেখো 20 বছর কয় মাস? 9 মাস তিনি কি করেছিলেন? 20 বছর, মাত্র 20 বছর 9 মাস বেঁচে ছিলেন। কে? 18 বছর বয়স লিখেছেন কে? সুকান্ত ভট্টাচার্য। ওকে ভাইয়া, মনে রাখবা। এখন দেখো, তিনি 1947 সালে 14ই মে কি করলেন? মৃত্যুবরণ করলেন। আচ্ছা, ভালো কথা। তিনি কিন্তু তাকে বলা হয় কি বাংলার কিশোর কবি, মনে রাখবা। ওকে ভাইয়া, কিশোর কবি। এখন আর একটা কথা মনে রাখবা, 1900 দেখো তার বিখ্যাত একটা কি আছে, তার বিখ্যাত একটা কাব্যগ্রন্থ ছাড়পত্র। ওকে ভাইয়া, এইটা কিন্তু তোমাদের আসে। ছাড়পত্র কাব্যগ্রন্থ কার? তাহলে কার? এই যে সুকান্ত ভট্টাচার্য। ওকে ভাইয়া, মনে রাখবা। ছাড়পত্র কাব্যগ্রন্থটি প্রকাশ হয় সর্বপ্রথম, মনে রাখবা, কত সালে ভাইয়া? 1900 মনে রাখবা। 1900 কত সালে? 48 সালে। মৃত্যুর কত বছর? 1 বছর পরে তার বিখ্যাত কাব্যগ্রন্থ ছাড়পত্র প্রকাশিত হয়। এছাড়াও দেখো, তিনি কি করেছিলেন? সর্বদা অনেক কি কবিতা বা কি কাব্যগ্রন্থ লিখেছিলেন। তার দেখো, ঘুম নেই, যেমন তার একটা কাব্যগ্রন্থ ঘুম নেই, পূর্বাশা, মিঠে করাই। ওকে ভাইয়া, অভিযান, হরতাল, এমন কি ভাইয়া গীতিগুচ্ছ। এইগুলো একটু তোমরা পড়ে নিবা, মনে রাখবা। আশা করি এগুলো কিন্তু তোমাদের আসবে। ওকে ভাইয়া, তার কাব্যগ্রন্থ দেখো। এখন আমি একটা কথা বলি, তাহলে কি ভাইয়া? ঘুম নেই, হরতাল, ছাড়পত্র, এগুলো কার লেখা? সব কিন্তু কি কার লেখা ভাইয়া? সুকান্ত ভট্টাচার্যের লেখা। ওকে, এগুলো তোমরা একটু মনে রাখবে। এখন দেখো, গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি তোমরা কিন্তু জানো রবীন্দ্রনাথের। তারপরে কি গীতিকা কাব্যগ্রন্থ কিন্তু রবীন্দ্রনাথের। কিন্তু ভাইয়া দেখো, গীতিগুচ্ছ এটা হলো কার? সুকান্ত ভট্টাচার্যের। যদি গীতাঞ্জলি আসে তাহলে কিন্তু কার? রবীন্দ্রনাথের। কিন্তু গীতিগুচ্ছ কার ভাইয়া? সুকান্ত ভট্টাচার্যের। এটা কিন্তু মনে রাখবা। ওকে, এই প্রশ্ন কিন্তু মনে রাখবা। ওকে, তাহলে দেখো, ওকে 1947 সালে লিখেছেন, আসিয়া লিখেছেন 1947 বঙ্গবন্ধু এলাকায় কবি জন্ম। হ্যাঁ, বঙ্গবন্ধু এলাকায় কবি জন্ম। ওকে ভাইয়া, সবাই লিখছো। এখন দেখো, এই কবি সম্পর্কে আমরা কি অনেক কিছু জানলাম। এখন দেখো, জন্ম হলো মাত্র কত? 1921 সালে। ওকে, 1926 সালে। মৃত্যু কত সালে ভাইয়া? 47 সালে।
ওকে, বেঁচে ছিলেন হলো 20 বছর 9 মাস। একজন 20 বছর 9 মাসে একটা কবি বেঁচে তিনি কি করলেন, অনেক কবিতা লিখে গেলেন, গল্প লিখলেন, গদ্য লিখলেন, উপন্যাস লিখলেন। আমরা এখন বলতে পারি কি আমার বয়স 25, একটা কবিতা তো দূরে থাক, কিছুই লিখতে পারলাম না, যদিও একটা বই লিখছি, বাদ দাও এটা। তবে দেখো একজন কবির মাথায় কতটুকু জ্ঞান হলে তিনি কি করলেন, একটা কবিতা লেখা যায়। ওকে, তাহলে মনে রাখবা। তাহলে দেখো তিনি মাত্র কত বছর বেঁচে ছিলেন, মাত্র 20 বছর 9 মাস বেঁচে ছিলেন। এখন 18 বছর বয়স কবিতা হলো 18 বছর বয়স কি দুঃসাহস, স্পর্ধা নেয় মাথা তুলবার ঝুঁকি, এই বয়স কি মাথা নোড়াবার নয়, দেয় যে দুঃসাহস বারবার উকি। ওকে ভাইয়া, এই বয়স কিন্তু কি করে, তুমি সংগ্রামের পথেও যায়, আবার কি কোনো কিছু ভীত হয় না। ওকে, এখন দেখো এই বয়সে যদি আমার কারোর সাথে গন্ডগোল লাগে, আমি কিন্তু কি সবকিছু শেষ করে ফেলতেছি, কাকে মারধর করে। ওকে, তাহলে দেখো এই বয়সটা এমন একটা বয়স। এখন দেখো এখানে বলা হয়েছে কি, দেখো 18 বছর বয়স কবিতায় কবি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ভাইয়া। তাহলে দেখো এই যে কোন কাব্যগ্রন্থ, ছাড়পত্র কাব্যগ্রন্থ। ছাড়পত্র কাব্যগ্রন্থ প্রকাশ হয় কত সালে, 1948 সালে, তার মৃত্যুর 1 বছর পরের বছর। ওকে, তাহলে এটা কিন্তু মনে রাখবা। তাহলে সুকান্ত ভট্টাচার্যের একটা বিখ্যাত কাব্যগ্রন্থের নাম হলো ছাড়পত্র কাব্যগ্রন্থ। সে ছাড়পত্র কাব্যগ্রন্থ প্রকাশ হয় কত সালে, 1948 সালে। তাহলে সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ ছাড়পত্র কত সালে প্রকাশ হয়, দেখো এই যে 1948 সালে প্রকাশিত হয়, তার মৃত্যুর 1 বছর পর। সুকান্ত ভট্টাচার্যর 18 বছর বয়স কবিতায় কোন ছন্দে রচিত, মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আমি বলছি মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত এবং কেয়মিত্র অক্ষর ছন্দ নিয়ে একটু আলোচনা করব, এমন হতে পারে এই ক্লাস শেষে আলোচনা করছি। ওকে ভাইয়া, তাহলে দেখো এখান থেকে কিন্তু এই জায়গা থেকে 3টা থেকে 4টা প্রশ্ন আসতে পারে তোমাদের। কিন্তু কবি সুকান্ত ভট্টাচার্য কোথায় জন্মগ্রহণ করেন, জন্মগ্রহণ করে কলকাতায়। পিতৃ নির্বাস ছিলেন কোথায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অঞ্চলে, বাড়ির পাশাপাশি একজন বলছো, আসলে বলতে হবে কি গোপালগঞ্জে কোটালীপাড়ায় বা টুঙ্গিপাড়ায় গ্রামে। ওকে, এটা মনে রাখবা। 1921 সালে তিনি, 1926 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং 1947 সালে তিনি মৃত্যুবরণ করেন। বেঁচে ছিলেন মাত্র 20 বছর 9 মাস। এখন দেখো এই যে 18 বছর বয়স কবিতা 3 স্তরে নেওয়া, 3টা স্টেপে নেওয়া, একটা হলো সংগ্রাম, একটা হলো স্মৃতিকাতর, আর একটা হলো কি ভাইয়া প্রতিবাদ। ওকে, মনে রাখবা। তাহলে দেখো এই যে 18 বছর বয়স কবি কোন কাব্যগ্রন্থ নেওয়া হয়েছে, ছাড়পত্র কাব্যগ্রন্থ নেওয়া হয়েছে। ছাড়পত্র কাব্যগ্রন্থ কার, তাহলে মনে রাখবা সুকান্ত ভট্টাচার্যের। কত সালে প্রকাশিত হয়, তার মৃত্যুর 1 বছর পরে, 1948 সালে। ওকে, তাহলে এই প্রশ্নটা কিন্তু মনে রাখবা। দেখো সুকান্ত ভট্টাচার্য 18 বছর বয়স কবিতায় কোন ছন্দে রচিত, মাত্রাবৃত্ত ছন্দে রচিত, যেটা নিয়ে আমি বলছি, আমি একটু পরে কথা বলবো। দেখো তারপরে বলা হয়েছে কি ভাইয়া, দেখো 18 বছর বয়স বিপদের মুখে কি হয়। তাহলে দেখো ভাইয়া 18 বছর বয়স বিপদের মুখে কি হয়, এটা বললে ভুলই হবে। বিপদের মুখে সব সময় কি হলে সংগ্রাম করে। দেখো বলা হয়েছে 18 বছর বয়স বিপদের মুখে কি হয়েছে, অগ্রণী, মানে কি ভাইয়া প্রতিবাদী। ওকে, তাহলে কি প্রতিবাদী। দেখো 18 বছর বয়স কি জানে, তাহলে রক্তদানে পূর্ণ। এখন দেখো এই যে 18 বছর বয়স রক্তদানে পূর্ণ। একজন কি হচ্ছে, একজনের সাথে মারামারি হচ্ছে, দেখা যাচ্ছে ওখানে কি হচ্ছে, হানাহানি হচ্ছে, গেলে তোমার মাথা ফেটে যাবে, তো বম যাচ্ছে, কারণ এটা হলো 18 বছর বয়স। আবার কিন্তু এই যে আমাদের সময় বলা হয়েছে কি 18 বছর বয়সই কিন্তু জীবন পরিবর্তনের একটা সুযোগ্য টাইম। কি জন্য, এই বয়সে তুমি যদি ইন্টারমিডিয়েট, যে সময় তুমি ইন্টারমিডিয়েটে ভর্তি হয় সেই সময় তোমার 18 বছর বয়স, তুমি যদি এই টাইমে কি করো, ভালোভাবে লেখাপড়া করো, তাহলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। যেটা আমরা এখন তোমরা দেখতেছো, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য কি করতে অনেক কষ্ট করতেছো, এটাই হলো 18 বছর বয়সের টাইম। ওকে ভাইয়া, এই বয়সে কি হয়, মানুষ কিন্তু প্রতিবাদমূলক জাগ্রত সবকিছু শিখে। তারপর দেখো 18 বছর বয়স কবিতায় দেখো পথঘাতে কি হয়, পথঘাট কি বলে ভাইয়া। দেখো 18 বছর বয়সে পথঘাট কি করে, ভাঙতে চায়। কি জন্য ভাইয়া, আমি জানি, দেখো আমি 5 কেজি ওয়েট মাথাতে পারি, আমি কি করতেছি, একজনের সাথে আমি কি নত হব, কারোর কাছে নত হব। তুমি জানো এই প্রশ্নটা পারো না, কিন্তু স্বীকার করতেছো না আমি পারি না। হ্যাঁ আমি পারি। তাহলে কি এই 18 বছর বয়স হলো কি প্রতিবাদীমূলক বয়স। ওকে, এই প্রশ্নটা কিন্তু মনে রাখবা। তারপর দেখো 18 বছর সুকান্ত ভট্টাচার্যের পিতৃ নির্বাস ছিলেন কোথায়, আমি কিন্তু কি ভাইয়া, আমি কিন্তু জানছি পিতৃ নির্বাস ছিলেন কোথায়। ওকে, তাহলে পিতৃ নির্বাস ছিলেন কোথায় ভাইয়া, গোপালগঞ্জের, এটা কিন্তু তোমরা জানো, গোপালগঞ্জে। ওকে, তারপরে দেখো বলা হয়েছে কি ভাইয়া, দেখো সুকান্ত ভট্টাচার্য সম্পাদিত কাব্যগ্রন্থের নাম কি। তাহলে এই যে এটা কিন্তু আসে ভাইয়া, সুকান্ত কাব্যগ্রন্থের নাম আকাল। ওকে, আকাল, এইটা কিন্তু খুব, ওকে ভাইয়া, এটা কিন্তু খুব কি ইম্পর্টেন্ট একটা কাব্যগ্রন্থ, মনে রাখবা এই কাব্যগ্রন্থ। তাহলে আকাল কাব্যগ্রন্থটি কার ভাইয়া, মনে রাখবা সুকান্ত ভট্টাচার্য। ওকে, তারপরে দেখো আকাল সুকান্ত ভট্টাচার্য কি ধরনের কাব্যগ্রন্থ, তাহলে মনে রাখবা আকাল সুকান্ত ভট্টাচার্য সম্পত্তি একটি কি হয়েছে, কাব্যগ্রন্থ। তাহলে আসতে পারে কিন্তু আকাল সুকান্ত ভট্টাচার্য কি ধরনের রচনা, তাহলে আকাল সুকান্ত ভট্টাচার্য সম্পাদিত একটি রচনা। ওকে, ওকে, সম্পাদিত একটি রচনা। ছাড়পত্র কাব্যগ্রন্থটি কত সালে, দেখো কত সালে প্রকাশ হয়, তাহলে কিন্তু আমি জানি কত সালে, 1948 সালে। ওকে, এটা কিন্তু মনে রাখবা। ওকে ভাইয়া, দেখো এর কথা বলা হয়েছে। তারপর দেখো বলা হয়েছে কি ভাইয়া, কবি সুকান্ত ভট্টাচার্য কত সালে জন্মগ্রহণ করেন,
এখন দেখো 1926 সালে, এটা আমি জানি। সুকান্ত আগস্টের কত তারিখে আমি জন্মগ্রহণ করেন? 15 আগস্ট জন্মগ্রহণ করেন। সুকান্ত ব্যক্তি নির্বাচ ছিলেন কোথায়? গোপালগঞ্জের কোথায়? আমি কিন্তু এটাও জানি। সুকান্ত মৃত্যুবরণ করে কোথায়? ভাইয়া মৃত্যুবরণ করার পর তার একটা কি হয়েছে, কাব্যগ্রন্থে প্রকাশ পায়, সেটার নাম হলো কি জানেন? ছাড়পত্র। ওকে, ছাড়পত্র, এটা কিন্তু আমি জানি। কত সালে? 1948 সালে, এটাও জানি। ওকে ভাইয়া, এই কথাই বলা হয়েছে। ওকে, তারপরে দেখো ছাড়পত্র কার কাব্যগ্রন্থ? সুকান্ত ভট্টাচার্য কাব্যগ্রন্থ। যেভাবেই তোমাদের প্রশ্ন হয়, ওকে ভাইয়া, এরকম ভাবে কিন্তু আসতে পারে। ঘুম নেই, ওকে, ঘুম নেই। সুকান্ত ভট্টাচার্য কোন ধরনের রচনা? কাব্যগ্রন্থ। ওকে ভাইয়া, ঘুম নেই, এটা হলো কি? কাব্যগ্রন্থ। কার? সুকান্ত ভট্টাচার্য। ওকে, প্রশ্ন কিন্তু অনেকভাবেই হতে পারে। তারপর দেখো বলা হয়েছে কি, অনেক প্রশ্নগুলো সাজানি। যেমন আকাল, সুকান্ত ভট্টাচার্য কি ধরনের রচনা? এটা কিন্তু সুকান্ত ভট্টাচার্যের একটা কাব্যগ্রন্থ। এটা তুমি জানো। সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে প্রথম দেখো কাব্যগ্রন্থ কি? সম্পর্কে কাব্যগ্রন্থের নাম হলো আকাল। এটা কিন্তু, কারণ এই আকাল কিন্তু অনেক আসে। ওকে, এই আকাল কিন্তু আসবেই, পরীক্ষা দিতে গেলেই দেখবা আকাল চলে আসছে। আকাল কার? সুকান্ত ভট্টাচার্য। ওকে, কবি সুকান্ত ভট্টাচার্য কত বয়সে মারা যান? দেখো মাত্র তিনি কত বছর বেঁচেছিলেন? 20 বছর। কত ভাইয়া? 9 মাস। ওকে, এই প্রশ্নটা কিন্তু মনে রাখবা। ওকে, কত সালে জন্মগ্রহণ করেছিলেন? 1926 সালে জন্মগ্রহণ করেছিলেন। কত? 15 আগস্ট। আর মৃত্যুবরণ করেছিলেন কত ভাইয়া? 1947 সালে। ওকে, মনে রাখবা, এই প্রশ্নটা কিন্তু মনে রাখবা। কবিতা থেকে দেখো জ্ঞানমূলক প্রশ্ন হয়। এখন এই যে কবিতা থেকে জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। দেখো একটু, পাথর শব্দ, হ্যাঁ, পাথর শব্দের অর্থ পথঘাট, অর্থাৎ কি? সমুদ্র। ওকে, পাথর সমুদ্র অর্থ কি? যে আমি কিন্তু তাহলে পরে বলে এলাম, পাথর হলো সমুদ্র। ওকে, দেখো তারপরে দেখো বলা হয়েছে কি, এখন এই কবিতা সম্পর্কে আমরা জানবো। দেখো কবিতার মধ্যে কি বলা হয়েছে ভাইয়া? দেখো, তরুণরা মাথায়, দেখো তরুণরা মাথা তোলার ঝুঁকি নেন কত বছর বয়সে? তাহলে তরুণরা মাথা তোলার ঝুঁকি নেন কত বছর বয়সে? 18 বছর বয়সে। কোন বয়স কোনো দুঃসাহরে বা কোন বয়সে কোনো কি পথঘাটে ভাঙতে চায় সবসময়? 18 বছর বয়স। ওকে ভাইয়া, তাহলে দেখো তারপর বলা হয়েছে, দেখো 18 বছর বয়স অহরহ কি উকি দেয়? তাহলে দুঃসাহ, মনে রাখবা। কি ভাইয়া? দুঃসাহ। তুমি একটা কাজ করতে পারো না, তুমি কিন্তু 18 বছর বয়স কি করে? উকি দেয়। ওকে, তোমরা সাথে থাকো ভাইয়া। সেকেন্ড পেপারে দুটা জিনিস নিয়ে আলোচনা করবো চিরতরে আজকে থেকে, আর জীবনে ভুল হবে না এমন বিষয় নিয়ে আলোচনা করবো, সাথে একটু থাকো। ওকে ভাইয়া, তারপরে দেখো বলা হয়েছে কি, 18 বছর বয়স কি জানে না? কাঁদতে জানে না ভাইয়া। ওকে, 18 বছর বয়স কোনো কাঁদতে জানে না, কারণ 18 বছর বয়স কি কোনো কারোর কাছে মাথা কি নত করার টাইম নয়। 18 বছর বয়স দেখো কি হয়েছে, স্টিমারের মতো কি চলে? তীব্র বেগে চলে কিন্তু। ওকে ভাইয়া, স্টিমারের ভেতর তীব্র বেগে চলে। ওকে, তাহলে কোন বয়স পান তীব্র বেগে চলে? 18 বছর বয়সের পান তীব্র চলে। ওকে, এগুলো তোমরা মনে রাখবা। তারপর দেখো বলা হয়েছে কি ভাইয়া, দেখো 18 বছর বয়সে সহস্র পান কি হয়? তাহলে 5 বছর বয়স সহস্র পান কি হয় ভাইয়া? বিক্ষোভিত হয়। মানে কি? এই যে দেখো, বিশেষ করে এই যে আমরা জুলাই অভ্যুত্থানে কি করলাম? জীবন দিলাম। দেখো ম্যাক্সিমাম শতকরা, ওকে ভাইয়া, শতকরা কত পার্সেন্ট? শতকরা আমি যদি বলি 98% মানুষ কিন্তু স্টুডেন্ট, 18 বছর বয়স বা তার থেকে একটু বেশি। ওকে ভাই, তাহলে এই বয়সকেই কি বলা হয়েছে? দুঃসাহ বা স্পর্ধা দেওয়ার ঝুঁকি এই বয়সেই আসে। কখন বয়স? 18 বছর বয়সের কথাই উল্লেখ আছে। ওকে ভাই, 18 বছর বয়স দেখো কিসের কালো? ওকে ভাইয়া, তাহলে এই প্রশ্নটা কিন্তু তোমাদের আসতে পারে। 18 বছর বয়স কিসের কালো? তাহলে 18 বছর বয়স লক্ষ্য দীর্ঘশ্বাসের কালো। কারণ কি? এই বয়স কখনো কারোর কাছে কি করে না? মাথা নড়াবার নয়। ওকে ভাইয়া, এই প্রশ্নটা কি করবা? তুমি মনে রাখবা। এখন দেখো 26 নম্বর প্রশ্নটা দেখো। 26 নম্বর প্রশ্ন, 18 বছর বয়স, দেখো 18 বছর বয়স কিসের মতো? আমি কিন্তু জানি কি হয়েছে ভাইয়া, ভীরু এবং কি কাপুরুষের মতো নয়। এই বয়স সর্বদা কি করে? সত্যের পথ দেখায়। তারপর দেখো কিসের ক্ষেত্রে 18 বছর বয়স থেমে থাকে না? তাহলে কি পথ চলমান ক্ষেত্র 18 বছর বয়স কি করে? সবসময় কোনো সময় থেমে থাকে না। ওকে, এগুলো আমরা একটু দেখে নেবো ভিডিওটা। তারপর দেখো আমরা বাংলা সেকেন্ড পেপারের অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করবো, যেখানে দেখো বাংলা সেকেন্ড পেপারের নিয়ে একটু সবাই একটু লড়ে চড়ে বসে পড়েও আশা করি এখন ভালো কিছু শিখতে যাচ্ছি বাচ্চ। ওকে, বাংলা সেকেন্ড পেপারের একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করবো বাচ্চ। আর দেখো এই যে তোমরা যতক্ষণই পড়লা ভাইয়া, এর মধ্যে কি কোনো তোমাদের প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে তোমরা প্রশ্ন করতে পারো। দেখো প্রশ্ন থাকলে প্রশ্ন করো। আর কোনো জায়গায় কি বুঝতে পারো নি এখনো, মানে এমন আছে ভাইয়া এই জিনিসটা যদি আরেকবার বুঝতেন তাহলে ভালো হতো, এটা থাকলে একটু বলো। ওকে, দেখো বাচ্চ, এখন একটু কমেন্টের মাধ্যমে তোমরা জানাও বাচ্চ জিনিসটা কি ভাইয়া? বাচ্চ জিনিসটা কি? আসলে বাংলা সেকেন্ড পেপার বা আমি বলি কি B2, ওকে, B2 হলো কি একটা অংশ হলো বাচ্চ। এই বাচ্চটা কি আসলে? আচ্ছা
বাচ্চটা কি? এই প্রশ্নটা একটু তোমাদের কাছে রয়ে গেল, বাচ্চটা কি? আচ্ছা, বাচ্চকে কয় ভাগে ভাগ করা হয় এটা আমি পরে বলবো। ওকে, তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাও ভাইয়া বাচ্চটা কি। একটু সবাই দ্রুত কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও বাচ্চটা কি। দ্রুত ভাইয়া দ্রুত, আমরা শুরু করব। বাচ্চটা কি একটু দ্রুত কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও বাচ্চটা কি। জানাও ভাইয়া দ্রুত জানাও বাচ্চাটা কি, কেউ দেখি জানো নাকি। ওকে, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন হয় তোমাদের। ওকে, আচ্ছা দেখো আমি কথা বলি। বাংলা সেকেন্ড পেপারের বাচ্চ একটা এমন একটা নির্দিষ্ট ইয়েকে বোঝানো হয় যায় যেখানে কি কর্তৃবাচ্য, কর্মবাচ্য এবং ভাববাচ্য কয় ভাগে ভাগ করা হয়? বাচ্চকে মনে রাখবা 4 ভাগে ভাগ করা হয়। একটা হলো কি কর্তৃবাচ্য, কর্তা, এখানে যেখানে কর্তা প্রাধান্য পায়। কর্মবাচ্য যেখানে কি পায়? কর্ম প্রাধান্য পায়। দেখো আমি একটা লিখলাম, আমি লিখলাম কি, দেখো একটা উদাহরণ দেখো, কামাল ভাত খায়। এখন এখানে কামাল হলো কি ভাইয়া? কর্তৃবাচ্য, ভাত খাচ্ছে। কর্ম কিন্তু কি একটা জিনিস খাচ্ছে, সে হলো ভাত। কি খাচ্ছে? খাওয়া হলো কিয়া বা ভাববাচ্য। ওকে ভাইয়া, দেখো এখানে বলা হয়েছে, দেখো একটা একটা জিনিস লক্ষ্য করো, দেখো কর্তৃবাচ্য, এখানে দেখো কর্তৃবাচ্য, কর্মবাচ্য বা ভাববাচ্য, 3 বাচ্যের কথাই বলা হয়েছে। এখন এইখান থেকে তোমাদের প্রশ্ন হবে কেমন ভাবে আর কেমন ভাবে অ্যান্সার করবে। আমরা একটু দ্রুত দেখো চলে যাই। রহিম স্কুলে যাচ্ছে, শিক্ষক ছাত্রদের পড়াচ্ছে। এখন এখানে কাকে ভাই গুরুত্বপূর্ণ দিক হিসেবে ধরা হয়েছে? রহিমকে। দেখো কে স্কুলে যাচ্ছে? শিক্ষক ছাত্রদের পড়াচ্ছে। এখন দেখো যখন কর্তৃবাচ্য যখন কি করবে, কোনো কিছু করবে, কর্মবাচ্য তখন কি করবে? ওকে কি করবে? তাকিয়ে থাকবে। ওর দিকে কি করবে? কর্মর দিকে কি করবে? কর্তৃর দিকে কর্ম তাকিয়ে থাকবে। দেখো এখন স্কুলে যাচ্ছে, একটা যাওয়ার কাজ করতেছে কে? রহিম। ছাত্র কি করতেছে? শিক্ষক ছাত্রদের পড়াচ্ছে, আর ছাত্ররা কিন্তু কি করতেছে? পড়তেছে। এখন দেখো এই বাচ্চা যখন আমি করব তখন লাগবে আমার কি ভাইয়া? বিভক্তি। ওকে, বিভক্তি আমি পরে যাব, আস্তে আস্তে যাচ্ছি। দেখো তাহলে কি লাগবে? বিভক্তি লাগবে। এখন দেখো এখানে একটা জিনিস দেখো ভাইয়া, বলা হয়েছে কি বৈশিষ্ট্যটা দেখো, বৈশিষ্ট্য বলা হয়েছে। বৈশিষ্ট্য দেখো কি হয়েছে? ক্রিয়াপদের সর্বদাই কর্তার কি হবে? অনুসারী হবে। এখন এখন আমি বললাম কি আমাকে দেখে তুমি ভয় পাও। ওকে, আমাকে দেখে কিন্তু তুমি কি করতেছ? ভয় পাচ্ছ, কিন্তু তোমাকে দেখে কিন্তু আমি ভয় পাচ্ছি না। এখানে আমি হলো কি কর্তৃ। ওকে ভাইয়া, আমি হলো কি বাচ্চ? কর্তৃবাচ্য। ক্লিয়ার বুঝতেছো নাকি? একটু কমেন্টের মাধ্যমে। বাচ্চা হলো বিভক্তির যুক্ত বাক্য। ওকে ভাইয়া, থ্যাংক ইউ বলার জন্য। হ্যাঁ, কর্মপ্রধান পায় সেজন্য কর্মবাচ্যের কর্মপ্রধান পায়। ওকে, দেখো বাচ্চ হলো বিভক্তির যুক্তি বাক্য। ওকে ভাইয়া, এখন দেখো আমরা সর্বপ্রথম বাচ্চ শেখার আগে আমি কি নিয়ে আলোচনা করব? বিভক্তি নিয়ে একটু আলোচনা করি। ওকে, বিভক্তি। আচ্ছা দেখো একটু খেয়াল রাখো, বিভক্তি প্রধানত হয় কয় প্রকার? 2 প্রকার। একটা হলো নাম বিভক্তি, একটা হলো কি ভাইয়া? ক্রিয়া বিভক্তি। দেখো বারবার বলি কি জন্য, তাও যেন পারো। তাহলে নাম বিভক্তি আর হলো ক্রিয়া বিভক্তি। আর এই নাম বিভক্তি হলো কয় প্রকার ভাইয়া? 7 প্রকার। আর এই যে এই 7 প্রকারের পরিবর্তে কি হবে? আমার কিন্তু বাচ্য পরিবর্তন করব, যেমন তৃতীয়া, চতুর্থা, ষষ্ঠী সবসময় আমার দরকার হবে। ওকে, তাহলে দেখো একটা হলো বিভক্তি 2 প্রকার, একটা হলো নাম বিভক্তি, একটা হলো ক্রিয়া বিভক্তি। আর নাম বিভক্তি হলো 7 প্রকার। সেটা হলো কি প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থ, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী। প্রথম বিভক্তি অন্তস্থ হতে, দ্বিতীয় বিভক্তি কে রে, তৃতীয় বিভক্তি দ্বারা দিয়ে কর্তৃ, চতুর্থ বিভক্তি কে রে জন্য নিমিত্ত, পঞ্চম বিভক্তি হতে থেকেছে, ষষ্ঠ বিভক্তি র এর, সপ্তম বিভক্তি এ অন্তস্থতে শুধু কি নাই? অটা নাই। ওকে ভাইয়া, অটা কি নাই। এখন দেখো প্রশ্ন হলো আমি বিভক্তি কেমনে চিনবো? ওকে, আমার প্রশ্ন হলো আমি বিভক্তি কেমন চিনবো? একটা কথা মনে রাখবা, বাক্যের সঠিক রূপ দেওয়ায় কে? বিভক্তি। বাক্য পরিবর্তন করে কে? প্রত্যয় বা অন্য কিছু। এখন দেখো একটা উদাহরণ দেখো, আমি
বা এটা বাদ দেই, এই কলম লেখে। দেখো কি লিখলাম, সবাই দেখতে পারতেছো নাকি ভাই, একটু জানাও। দেখো কি বললাম, এই কলম লেখে, আমি বলছি কি এই কলম লেখে। এখন আমি যদি সাথে শুধু একটা দেখো লাগাই, এই কলমে লেখে, তাহলে কি বাক্য পরিবর্তন হয়েছে? তাহলে যখন বাক্যের পরিবর্তন হবে না, কি হবে? স্বরবর্ণ আসবে কিন্তু বাক্য পরিবর্তন হবে না, সেটাই হলো বিভক্তি। এখন এই বাক্যের পরিবর্তনের কারণে দেখো আরো কি হলো, বাক্যটা সঠিক রূপ ধারণ করলো। দেখো এই কলম লেখে কেমন যেন শোনা গেল, এখন আমি বললাম কি এই কলমে লেখে, তাহলে কিন্তু বাক্যটা কি হলো, আরো সুন্দর হলো। এই যে এটা সুন্দর, এটা হলো কিসের উদাহরণ? বাক্যের উদাহরণ। ওকে, কি হলো? বিভক্তির মাধ্যমে কি করলাম আমরা জানতে পারলাম, বিভক্তির বাক্যের কি করলো, যুক্ত করলো। ওকে ভাইয়া, তাহলে দেখো এই যে বাচ্চকে ভাইয়া মনে রাখবা 4 ভাগে ভাগ করা হয়, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ওকে ভাইয়া, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য এবং কি কর্তৃ এবং কর্মবাচ্য দুটো একসাথে। ওকে, মনে রাখবা। এখন দেখো কর্মবাচ্য আমি শিখি, তাহলে দেখো বৈশিষ্ট্যটা আগে পড়বো আমি। দেখো ক্রিয়াপদের সর্বদাই কি হয়েছে, কর্তার, অর্থাৎ আমি, তুমি, সে, তারা, তিনি, যারা। ওকে, এইগুলো যদি প্রাধান্য পায় সেটা হলো কি ভাইয়া, কর্মবাচ্যের উদাহরণ, সরি কর্তৃবাচ্যের উদাহরণ। এখন কর্তৃবাচ্যের প্রধান দেখো প্রথমা বা শূন্য বিভক্তি, পরে দ্বিতীয়া, তারপর কি ষষ্ঠী শূন্য বিভক্তি হয়ে থাকে। এখন আমি যদি বিভক্তি না জানি তাহলে কি পারবো? সেই জন্য আমি কি করবো, আগে বিভক্তিটা মুখস্থ করে নেবো। ওকে, তাহলে এক কথা মনে রাখো, দেখো শিক্ষক স্কুলে যাচ্ছেন, শিক্ষক ও শিক্ষক ছাত্রদের পড়ায়, তাহলে দেখো যেই শিক্ষক সেই ছাত্রদের পড়ায়, শিক্ষকদের দ্বারা ছাত্ররা কি করে, পড়ে। এই যে এইটা থেকে বাক্য যখন আমরা পরিবর্তন করব, শিক্ষক ছাত্রদের পড়ায়, যিনি শিক্ষক তিনি ছাত্রদের পড়ায়, এটা কিন্তু হবে না, তাহলে শিক্ষক দ্বারা ছাত্রদের পড়ানো হয়। ওকে, এটা কিন্তু হবে। ওকে, এই প্রশ্নটা কি করবা, তুমি মনে রাখবা ভাইয়া। ওকে, তুমি কি করবা, এই প্রশ্নটা কিন্তু মনে রাখবা। ওকে, দেখো তারপরে তাহলে কর্তৃবাচ্য বুঝছো না ভাইয়া, এখানে কর্তা কি করে প্রাধান্য পায়, অর্থাৎ কর্তার কি করবে প্রাধান্য পাবে, কিন্তু কর্ম ভাব বা সবকিছু কি করবে, কর্তাকে কি করবে, প্রাধান্য দিবে। ওকে, এই কোশ্চেনটা মনে রাখতে, বুঝছো নাকি তাই বলো। ওকে ভাইয়া, এই প্রশ্নটা কি বুঝছো নাকি একটু কমেন্টের মাধ্যমে জানাও। কর্তা, এক কথা মনে রাখবে কি, কর্তা। ওকে, বা কর্তৃ, যেই কর্তৃ সেই হলো কি ভাইয়া, কর্তা। ওকে, কর্তা প্রাধান্য পায়। ওকে, রাইদ আসসালাম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলো কিছু বলতে চাইলে বলো। তারপর দেখো কর্মবাচ্য, দেখো চোরটা ধরা পড়েছে, হ্যাঁ, শিক্ষক কর্তৃক কি, দেখো কি হয়েছে, দেখো শিকারী কর্তৃক সিংহ নিহত হয়েছে। এখানে কিন্তু মূল কে ভাইয়া, সিংহ। ওকে, এখানে কিন্তু মূল মরেছে কেন, সিংহ। চোরটা ধরা পড়েছে, এখানে কিন্তু চোরটাকে ধরা পড়া কিন্তু মূল কাজ, চোরটাকে চুরি করে যে সে, তাহলে দেখো এখানে হলো কর্মবাচ্যের উদাহরণ। বুঝতে পারছো নাকি? এখন দেখো বুঝতে পারবা, একটু দেখো এই যে দেখো উদাহরণটা যদি আমি দেখি তাহলে বুঝতে পারবে। দেখো এই বাচ্চার কর্তার কি হয়েছে, কর্মের প্রথমা, কর্তৃ তৃতীয় বিভক্তি, তাহলে প্রথমা হলো কি অন্তুষ্ট তে এতে, তাহলে দেখো এটা হলো কি ভাইয়া, প্রথমা বিভক্তি। তারপরে দেখো কি হয়েছে, কর্তার তৃতীয় বিভক্তি, দ্বারা, দিয়া, কর্তৃক। ওকে ভাইয়া, কর্তৃক। তারপরে দেখো কি হয়েছে, এই যে লেখা আছে দ্বারা, দিয়া, কর্তৃক অনুসর্গের কি হয়েছে, ব্যবহৃত ক্রিয়ার সাথে যুক্ত হয়। এখন কখনো কখনো দেখো কর্মের দ্বিতীয় বিভক্তি হয় কে রে। ওকে, তা কি হয়, ওকে ভাইয়া, দেখো কি বলা হয়েছে, দ্বিতীয় বিভক্তি কে রে, কিন্তু এটা মনে রাখবা। ওকে, কে রে। তাহলে এখন প্রশ্ন হতে পারে তোমাদের, যদি প্রশ্ন হয়, এখন দেখো এই যে যখন আমি কি কর্মবাচ্য পরিবর্তন, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য পরিবর্তন করব, তখন কি করব, আমি কর্মের কি করব, প্রাধান্য দেব। যেমন দেখো এখানে দেখো বলা হয়েছে শিক্ষক কর্তৃক ছাত্রদের পড়ানো হয়, এখন শিক্ষক কিন্তু ছাত্রদের পড়ায়, এখানে শিক্ষক হলো প্রধান। এখন এখানে দেখো কি বলা হয়েছে, এখানে দেখো একটা উদাহরণ দেওয়া হয়েছে কি, এই যে দেখো চোরটা ধরা পড়েছে, চোরটা ধরা পড়েছে, এখানে ধরা পড়ার কাজ কিন্তু মেন, কে ধরা পড়েছে, চোর ধরা পড়ছে, তাহলে এটা হচ্ছে কর্মবাচ্যের উদাহরণ। তারপরে দেখো সিংহটি বলেছেন, সিংহটি স্বীকার করেছেন কি, শিকারী, এখন সিংহটা কিন্তু মেন, শিকারী স্বীকার করেছে। যদি শিকারী থাকতো তাহলে কি হতো ভাইয়া, তাহলে কিন্তু এটা কর্তৃবাচ্যের হয়ে যেত। এটা কি ক্লিয়ার নাকি ভাইয়া? হ্যাঁ, কে রে। আচ্ছা দেখো এক কথায় মনে রাখবা কি হবে, যখন কর্তা, কর্তা তো জানো একটা, পরে আমি একটা বক্সের মধ্যে তোমাদের কর্তা সম্পর্কে বোঝাবো আছে। দেখো বলা যে কর্তা, কর্তা তো বোঝো তুমি আমি, এটা হলো কি কর্তা। যখন আমি তুমি প্রাধান্য পাবো সেটা হলো কি মুখ্য কর্তার উদাহরণ, মুখ্য কর্তা বা কি কর্তৃবাচ্যের উদাহরণ। ওকে, কর্তৃবাচ্য।
কর্তৃ মানে কর্তা, এক কথা মনে রাখবা, কর্তা তিন প্রকার হয়, মুখ্য কর্তা, প্রযোজ্য কর্তা আর হলো ব্যতিহার কর্তা। ওকে ভাইয়া, দেখো আমি কর্তা নিয়ে একটু কথা বলি। তাহলে কি কর্তা, কর্তা হয় কে? কর্তা হয় হলো চার প্রকার, মুখ্য, তাহলে কি প্রযোজক, প্রযোজ্য, ওকে ভাই প্রযোজ্য আর হলো ব্যতিহার। হ্যাঁ ব্যতিহার তুমি কিন্তু জানো, বাঘে বসে এক ঘাটে জল খায়, যখন দুইটা কর্তা একসাথে কাজ করে সেটা হলো ব্যতিহার কর্তার উদাহরণ। এখন দেখো মুখ্য কর্তা, আমি মুখ্য নিয়ে একটু কথা বলি। যখন এটা তো জানো তুমি, আমার কাজ যখন আমি করব সেটা হলো মুখ্য কর্তার উদাহরণ। যেমন আমার লেখা আমি লিখি, তোমার খাওয়া তুমি খাও, তোমার বাবার কাজ তোমার বাবা করে, এটা হলো মুখ্য কর্তার উদাহরণ। এখন তোমার বাবার কাজ বা আমার কাজ যদি আমার বাবা করে, আমার কাজ আমার লেখার কাজ যদি আমার ভাই করে, তাহলে এটা প্রযোজক কর্তার উদাহরণ। এখন আমার কাজটা যদি আমার ভাইকে দিয়ে আমি করাই কিন্তু তিনি প্রাধান্য পায়, তিনি হলো প্রযোজ্য কর্তার উদাহরণ। আর আমি যে কাজ করতেছি তুমিও সেই কাজ করতেছি, এটা হলো কি ব্যতিহার কর্তার উদাহরণ। বুঝছো নাকি ভাই? দেখো আচ্ছা, কর্মে আরেকটা বাদ বোঝান। দেখো ভাইয়া, থ্যাংক ইউ বলার জন্য। আচ্ছা কর্ম, কর্ম শব্দের অর্থ কাজ। কি ভাইয়া? কাজ, যখন কোনো কিছু কাজ প্রাধান্য পাবে। ওকে দেখো এখানে বলা হয়েছে কি, একটা উদাহরণ দিচ্ছে কি, দেখো চোরটা ধরা পড়েছে, ধরা পড়ার কাজ কিন্তু আগে করছে, তার শিকারী দ্বারা সিংহতে নিহত হয়েছেন, কর্তৃক শিকারী কর্তৃক কিন্তু সিংহ নিহত হয়েছে, এখন নিহত হওয়া কিন্তু আগে হয়েছে। ওকে বুঝছো নাকি? এখন দেখো, দেখো কি হয়েছে, দেখো ধরা পড়া হলো কাজ, শিকারী কর্তৃক সিংহ নিহত হয়েছে, নিহত হয়েছে কি, এটা হলো কাজ, নিহত হয়েছে মারা হয়েছে সিংহকে, এটা কাজ না? তাহলে দেখো এটা আগে কমেন্টের মাধ্যমে জানাও এই দুটো ক্লিয়ার নাকি। তাহলে মনে রাখবা, কর্তা যখন প্রধান পায়, কর্তা মুখ্য কর্তা মানে কি কর্তৃবাচ্য, যখন কি কর্তা প্রাধান্য পায় সেটা হলো কর্তৃবাচ্য, যখন কর্ম প্রাধান্য পায় বা কাজ প্রাধান্য পায় সেটা হলো কি কর্মবাচ্য। বুঝছো নাকি? জানাও জানাও ভাইয়া, একটু জানাও কমেন্টের মাধ্যমে। আর ভাববাচ্য ধরুন তোমরা এমনি জানো, এটা দেখো আগে কমেন্টের মাধ্যমে জানাও। কর্তৃ আর কর্ম বুঝছো নাকি? কর্তা হলো কর্তৃবাচ্য, আমি প্রধান, কর্মবাচ্য আমার কাজ প্রধান, এইটা তো আর বোঝার কোনো ইয়ে নাই, এটা তো বোঝার কথা ভাইয়া। কর্তা হলো কি আমি প্রধান, তুমি প্রধান, আর তোমার যে তুমি যে কাজটা করতেছো, যেমন কি ভাত দ্বারা কি অতিথিকে নিমন্ত্রণ বা কি খাইতে দেওয়া হলো, আমি বললাম কলম দ্বারা লেখা হলো, এখানে কাজ করতেছে কে? লেখার কাজ কিন্তু করতেছে কে? কলম। যদি লেখা গুরুত্বপূর্ণ আগে পায় সেটা হলো কে ভাইয়া? কর্তৃবাচ্য, সরি কর্মবাচ্য। আর যদি কে আমি লিখি তাহলে এটা হলো আমি হলো কর্তৃবাচ্য। দেখো বুঝছো নাকি? দেখো তাহলে ভাববাচ্যর একটু কথা বলি। ভাববাচ্য অতি ইজি, এটা তোমরা সবাই বুঝতে পারবে সচরাচর। ওকে বোঝার জন্য মাহফুজ, থ্যাংক ইউ ভাইয়া। তাহলে দেখো, তাহলে এক কথা মনে রাখবা, কর্তৃবাচ্য হলো কর্তা প্রধান, ভাববাচ্য হলো কাজ প্রধান। ওকে এই কথা মনে রাখবা। ওকে তাহলে ভাববাচ্য দেখো, তাহলে ভাববাচ্য দেখো কি বলেছে, যে বাক্যের কর্ম থেকে, দেখো কর্ম মানে কি ভাইয়া? কাজ, আমি লিখে দিলাম। যে বাক্যের কর্ম থাকে না, বাক্যের কি আর অর্থ বিষয়ভাবে কি হয়েছে দেখো ব্যক্ত হয়, তাকে কি বলা হয়? ভাববাচ্য বলা হয়। এখন দেখো বলা হয়েছে কি বাঁশি বাজে, এখানে কর্তা আছে, কে বাজাচ্ছে এটা কিন্তু নাই, বেজেই যাচ্ছে। আমি যদি বললাম ফ্যান ঘুরে, তাহলে কিন্তু এটা কিন্তু আছে, কি ফ্যান ঘুরতেছে কিসে? বাতাস দেওয়ার জন্য। এটা হলো কি ভাববাচ্য ধরনের, এটা কিন্তু ভাববাচ্য। বুঝছো নাকি? দেখো ভাববাচ্য, এখন বৈশিষ্ট্যটা আগে বুঝবো আমি, যদি আমি বৈশিষ্ট্যটা বুঝি তাহলে কি আমি ভাববাচ্য পারবো। দেখো দেখো ভাববাচ্যের কি হয়, সর্বদা কি হয়েছে? নাম পদের, দেখো কি হয়েছে? নাম পুরুষ হয়। এখন নাম পুরুষ এটা কিন্তু হবে নাম পুরুষ হয়। ভাববাচ্য দেখো কর্তৃবাচ্য ষষ্ঠী বিভক্তি, দ্বিতীয়, তৃতীয়, তারপরে কি হয়েছে? এগুলো যুক্ত হয়। এখন দেখো বিভক্তি যুক্ত হয় যখন আমি বাক্য পরিবর্তন করব, এরপরে পেজে দেখবো যখন আমি বাক্য পরিবর্তন, যেমন কি কলম লেখে, কলম দ্বারা লেখা হয়। ওকে কলম লেখে, এটা হলো কর্তৃবাচ্যের উদাহরণ। ওকে আর হলো কর্মবাচ্যের উদাহরণ, কলম দ্বারা লেখা হয়। এখন ভাববাচ্যের উদাহরণ, কলম লিখিতেছে। এই যে ভাইয়া কি দেখো এখানে বলা হয়েছে কি ভাববাচ্য কোনটা? দ্বিতীয়, কলমকে লেখে, তাহলে কলমকে লেখে, এটা হলো দ্বিতীয় বাচ্চার উদাহরণ। ওকে আচ্ছা জি ভাই, নাই ভাই বুঝলাম না। ওকে ভাববাচ্য দেখো একটা উদাহরণ মনে রাখতে পারো তোমরা, বাঁশি বাজে, বাঁশি কিন্তু বাজতেছে। এখন দেখো ভাববাচ্য দেখো, তাহলে মনে রাখবে ভাববাচ্য কি আর সর্বদা কি হয়েছে? নাম পুরুষ। ওকে হয়, তারপর ভাববাচ্য কর্তা ষষ্ঠী দ্বিতীয়, আমি এগুলো বাদ দেবো। দেখো এগুলো আমি পর্যায়ক্রমে এমনি পেরে যাবো। তারপর দেখো কখনো কখনো
ভাববাচ্য কর্তার ঊর্ধ্ব থাকে, বা কর্ম দ্বারাই কি হয়েছে ভাববাচ্য গঠন করা হয়। এখন দেখো তারপর কর্তৃবাচ্য দেখো, কর্তৃবাচ্য কর্তৃকর্মবাচ্য হলো বাঁশি বাজে, কর্তৃকর্মবাচ্য, তবে ঘুড়ি ওড়ে, তারপরে কি কাজটা ভালো দেখায় না, কে কাজ করতেছে এটা কোনো উল্লেখ নাই, কে বাঁশি বাজাচ্ছে এটা উল্লেখ নাই, বাঁশি বাজতেছে কারণ বাঁশি বাজার কাজ করতেছে। হ্যাঁ, তারপর দেখো কি হচ্ছে ঘুড়ি ওড়ে, ঘুড়ি তো উড়ছে একজন ব্যক্তি, নাকি এমনি ঘুড়ি উড়বে? যদি একজন ব্যক্তি থাকে তাহলে ওটা কর্তৃবাচ্য হয়ে যাবে। ওকে ভাইয়া? আর যদি কেউ না উড়ায়, এমনি বলতে ঘুড়ি ওড়ে, কি আকাশে মেঘ বোঝায়, বা আকাশে মেঘ কি হয়েছে কালো হয়ে গেছে, আকাশে যদি কি আর থাকে তাহলে কিন্তু এটা কর্মবাচ্য, এই যে আকাশ। ওকে ভাইয়া? তাহলে যদি আকাশ উল্লেখ থাকে তাহলে কিন্তু কর্তৃবাচ্যের উদাহরণ। এখন দেখো মেঘে ভরে গেছে, কোথায় তুমি কিন্তু জানো আকাশে, এটা হলো ভাববাচ্যের উদাহরণ। ওকে, বুঝছো নাকি? একটু কমেন্টের মাধ্যমে জানাও, উদাহরণ দেখলে বুঝবা। দেখো এইগুলো আমি যদি দেখি তাহলে আমি বুঝতে পারবো। দেখো কর্তৃ থেকে কর্মবাচ্য, এখন কর্তৃ হলো কর্তা, কর্ম হলো কাজ। ওকে, আমি লিখে দিলাম, এখন তোমাদের বোঝার সুবিধা হবে। দেখো, আচ্ছা, বিদ্বানকে সকলেই আদর করে। দেখো বিদ্বানকে সকলেই কি করে? আদর করে। যে তাহলে বিদ্বানকে যে কেনা, যে বয়স্ক বা যে জ্ঞানী, তাকে কি করেন? সবাইকে ভালোবাসেন। বিদ্বানকে সকলের দ্বারা কি হয়েছে? দেখো বিদ্বান সকলের দ্বারা আদৃত হয়, বা এটা একটু কঠিন, পরেরটা দেখো, তারা খেলা দেখছেন। কারা খেলা দেখছেন? তাহলে তাদের দ্বারা খেলা, এই যে দ্বারা, তৃতীয় বিভক্তি। ওকে, তাহলে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য যখন আমি যাব তখন তৃতীয় বিভক্তি আমার দরকার হবে। ওকে, তারপর দেখো পুলিশ চোরটিকে ধরেছে। ওকে, পুলিশ কি করেছেন? চোরটিকে ধরেছেন। পুলিশ কর্তৃক, দ্বারা দিয়ে কর্তৃক। এখন আমি কিন্তু এই কর্তৃকের জায়গায় বলতে পারি পুলিশ দ্বারা চোরটি ধরা হয়েছে। তাহলে এক কথা মনে রাখবো ভাইয়া, যদি আমি কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য করি তাহলে তৃতীয় বিভক্তির আমার কি হবে? দরকার হবে। ওকে, তারপরে দেখো, বুঝছো নাকি ভাইয়া? এখন যদি আমি বললাম, দেখো তিনি খেলা করছেন, তিনি কি করেছেন? খেলা করেছেন। এখন দেখো তিনি খেলা করেছেন, এটা কি করবা? তিনি দ্বারা খেলা হয়, তিনার দ্বারা খেলা হয়, তার কর্তৃক খেলেছেন। ওকে, এরকম ধরনের প্রশ্ন হবে। দেখো কমেন্টে বুঝছো নাকি ভাইয়া? যদি একটু কঠিন, কিন্তু একটা কথা মনে রাখবা, কর্তা প্রধান, কর্মপ্রধান, আর কি যেটা ভাববাচ্য তুমি জানো, কর্তা কর্ম কিছুই নাই, কিন্তু এমনি কাজ হচ্ছে। যেমন মেঘ ভরে গেছে, কোথায়? আকাশে, এটা কিন্তু তুমি জানো। দেখো তারপরে দেখো, দেখো তারপরে দেখো কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্য। এখন কিন্তু একই কথা পর্যায়ক্রমে। দেখো কি হয়েছে? এই যে দেখো, নজরুল কর্তৃক অগ্নিবীণা লিখিত হয়েছে। এখন নজরুল অগ্নিবীণা লিখেছেন, লিখিত হয়েছে কর্তৃক। এই যে এক কথায়, যদি আমি কর্মবাচ্য থেকে কি করি, যদি কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্য যাই, কি করব? তৃতীয় বিভক্তি রাখারই কি করব? বাধ্য ভাইয়া। আচ্ছা, কর্তৃকর্মবাচ্য আমি বোঝাই দিচ্ছি, ওয়েট ভাইয়া। দেখো, ওকে, দেখো কর্তৃকর্মবাচ্য, সুন্দর একটা কথা বলছো। দেখো কর্তৃকর্মবাচ্য, দেখো কি বলা হয়েছে? বাঁশি বাজে। ওকে, এটা কি কর্ম আছে? কর্তৃ আছে? এটা কিন্তু ভাববাচ্যের উদাহরণ হয়ে গেছে। ঘুরি ওরে ভাববাচ্যের উদাহরণ হয়ে গেছে। যখন দেখো এটা ভাববাচ্যের কি একটা বিশেষ রূপ, কর্ম কর্তৃবাচ্য। এখন বলা হয়েছে দেখো কি কর্তৃকর্মবাচ্য, কর্তৃ হলো কি? কর্ম, কর্তৃ হলো কি? কর্তা, আর হলো কর্ম হলো কাজ। তাহলে দেখো এখানে কি কাজও প্রাধান্য পায় নাই, কর্তাও প্রাধান্য পায় নাই, কিন্তু কি নির্দিষ্ট একটা বিষয় ফুটে উঠেছে, সেটাই হলো কর্তৃকর্মবাচ্যের উদাহরণ। বুঝছো নাকি? এখন জানো, বুঝছো নাকি? এখন তুমি একটু জানাও কর্তৃকর্মবাচ্যের উদাহরণটা, বুঝছো নাকি? একটু জানাও ভাইয়া, মাহফুজ ভাই, একটু তুমি জানাও। দেখো কাজও প্রাধান্য পায় নাই, কর্ম প্রাধান্য পায় নাই, সেই জন্য এটা কর্তৃকর্মবাচ্য হয়েছে। বুঝছো নাকি? একটু জানাও। দেখো, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ ভাইয়া। দেখো এটা কিন্তু বাক্য পরিবর্তন আমরা শিখলাম। এখন দেখো কর্তৃবাচ্য থেকে যদি আমি কি ভাববাচ্য যাই, এখন দেখো ওই যে বলা হয়েছে কি তৃতীয় কর্তৃবাচ্য, তুমি ঢাকায় যাবে,
তোমাকেই ঢাকা যেতে হবে। তুমি ঢাকায় যাবে, তোমাকেই ঢাকায় যেতে হবে। ওকে, তাহলে দেখো তুমি হর্ষই বিভক্তি কিন্তু। ওকে, তারপর দেখো কি বলছে, তোমাকেই ঢাকায় যেতে হবে। ওকে, বুঝছো নাকি? এক কথা শূন্য বিভক্তি। ওকে, একটু এক কথা বলে রাখবা, কর্তৃ থেকে যদি আমি কর্মে যাই তাহলে তৃতীয় বিভক্তি বাদ দেবা, তৃতীয় বিভক্তি যুক্ত করবা, শেষ। ওকে, আর ভাব বাচ্চাদের সবসময় কি হয়েছে, ব্যতিক্রম হয়ে থাকে। দেখো ভাব বাচ্চা থেকে কর্তৃ বাচ্চা, দেখো কি হয়েছে, একটা উদাহরণ দেখো, তার যেন আশা হয়, তাহলে সে যেন আসে, তার থাকতে কি হয় ভাইয়া, সে হয়। তাহলে তবে থাকলে দেখো তবে যাওয়া হোক, তবে যাও। ওকে ভাইয়া, তাহলে সেখানে রাত কাটানো উচিত, তাহলে সেখানে রাত কাটাও। ওকে, এটা তুমি 2-3 বার বললেই বুঝতে পারবা। দেখো একটা চার্ট, দেখো একটা উদাহরণ, তোমরা একটু কমেন্টে এতে জানাবা। ওকে, তোমরা একটু জানাবা। এখানে দেখো তো বলা হয়েছে কি, বাক্যে বিভক্তি বিভিন্ন প্রকার প্রকাশভঙ্গিকে কি বলা হয়, এটা তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাও তো ভাইয়া, একটু কমেন্টের মাধ্যমে জানাও। বাক্যের বিভিন্ন প্রকাশভঙ্গিকে কি বলা হয়? তাহলে কিন্তু এটাকে বলা হয় ভাইয়া কি, এটাকে বলা হয় বাচ্য। ওকে, এটা কি বলা হয়, বাচ্য বলা হয়। বাচ্যের শ্রেণী বিভাগ কয়টি, এটা কিন্তু আমরা জানলাম 4টি। ওকে, যে বাক্যের কর্তা প্রাধান্য পায় তাকে কিন্তু কি বলা হয়, কর্তৃবাচ্য। দেখো যে বাক্যের ক্রিয়া প্রাধান্য পায় তাকে কি বলা হয় ভাইয়া, ওকে, তাকে কি বলা হয়, যে বাক্যের দেখো ক্রিয়াকর্তা অনুসারে হয় তাকে কিন্তু কর্তৃবাচ্য বলে। এখন দেব পড়ালেখা করতে, একটি কোন বাক্যের উদাহরণ, দেব পড়ালেখা করতে, এখানে দেবু, দেখো দেবু পড়ালেখা করেছেন, এখানে কোন কর্তার উদাহরণ, একটু 4 নম্বর 5 নম্বরের উদাহরণটা দাও তো ভাইয়া, 5 নম্বর জলদি, একটু 5 নম্বর তোমাদের কাছে আমি একটু জানতে চাই, 5 নম্বর উদাহরণটা তোমাদের কাছে আমি জানতে চাই ভাইয়া, 5 নম্বর। দেখি বুঝছো নাকি, যদি বোঝো তাহলে আশা করি তোমরা পারবা। এই 5 নম্বর অ্যান্সারটা একটু সবার কাছে আমি দেখতে চাই, যদি তোমরা বোঝো 5 নম্বর অ্যান্সারটা তোমরা একটু দেখো, একটু সবাই ভাইয়া দ্রুত একটু 5 নম্বর অ্যান্সারটা দ্রুত করো। দেখো 5 নম্বর উদাহরণটা তোমাদের কাছে জানতে চাচ্ছি ভাইয়া, 5 নম্বর। আচ্ছা 5 লিখছেন মাহফুজ এ, সবাই একটু লেখো ভাইয়া 5 নম্বর। কি জন্য মাহফুজ এ, একটু কমেন্টের মাধ্যমে বুঝাই দিতে পারবো ভাইয়া? এখানে দেখো দেবুকে প্রাধান্য পেয়েছে, সেই জন্য কর্তৃবাচ্যের উদাহরণ। ওকে, এটা আশা করি এর থেকে ইজি হবে তোমাদের পরীক্ষাতে। ওকে, যদি আসে একটা আসবে, অনেক ইজি হবে ভাইয়া, অনেক ইজি। আমি দেখো আরো পিছনে যাই, এই উদাহরণটা দেখো, বা এই 10 নম্বর উদাহরণ, ভাব বাচ্চের কর্তার কোন বিভক্তি যুক্ত হয়। এখন দেখো ভাব বাচ্চে কর্তার কোন বিভক্তি যুক্ত হয়, এটা কিন্তু মনে রাখার একটা টেকনিক আছে ভাইয়া, ষষ্ঠী দ্বিতীয় অথবা তৃতীয়, বা ষষ্ঠী শূন্য অথবা তৃতীয়, নাকি ষষ্ঠী দ্বিতীয় অথবা পঞ্চমী, এটা একটু দেখো তো। 10 নম্বর ভাইয়া, 10 নম্বর একটু অ্যান্সারটা দাও তো সবাই, 10 নম্বর অ্যান্সারটা একটু দিবা সবাই। 10 নম্বর ভাইয়া, 10 নম্বর অ্যান্সারটা একটু দিবা সবাই, একটু 10 নম্বর অ্যান্সারটা দিবা, 10-11 অ্যান্সারটা দিবা। 10 নম্বর, হ্যাঁ কর্তা প্রাধান্য পেয়েছে, এই তো ভাইয়া বুঝছো করছো। তাহলে দেখো 10 নম্বর উদাহরণটা একটু দেই আমি। 10 নম্বর বলা হয়েছে কি, দেখো ভাব বাচ্য কর্তার কোন বিভক্তি যুক্ত হয়। দেখো ভাব বাচ্য কর্তার কোন বিভক্তি, ষষ্ঠী দ্বিতীয় অথবা তৃতীয়। আমি একটা কথা বলছিলাম কি, খালি তৃতীয় মনে রাখবো। ওকে, তাহলে কি ভাইয়া, তৃতীয় মনে রাখবো। এখন বাসি বাজে, এটা কোন বাচ্চার উদাহরণ, ভাব বাচ্য উদাহরণ। কারণ কি, যে কর্তা বা কর্তৃক কোনোরই প্রাধান্য পেয়ে নেই, বাসি কি হচ্ছে নিজের সুরে, কারণ এর প্রকৃত অর্থই হলো কি, বাজা। ওকে, বাসি কিন্তু সত্যি বাজে, সেই জন্য এখানে বাসিকে বাজানো হয়েছে, এটা হলো ভাব বাচ্চের উদাহরণ। এখন যদি আকাশ নীল আমি বলতে পারি, এটা কিন্তু সত্যি কথা, নীল আকাশ। ওকে, এটা কিন্তু বলা হয়েছে। দেখো ওকে, 11C। ওকে ভাইয়া, ভাব বাচ্চা উদাহরণ, থ্যাংক ইউ। দেখো ওকে, এই চারটা তোমরা কি করবে ভাইয়া, একটু মুখস্থ করো। প্রত্যেক উক্তি থেকে পরোক্ষ উক্তি। এখন দেখো উক্তি দিয়ে কথা বলি, একটু পিছনে যাই। দেখো উক্তিটা একটু দেখো, উক্তি প্রত্যক্ষ আর হলো পরোক্ষ, অর্থাৎ আমি আর হলো কি তুমি, এই দুটাই তো উক্তি, তাই না? যখন আমি আমার কথা বলবো সেটা হলো কি, প্রত্যক্ষ উক্তি। যখন আমার কথা তুমি বলবা সেটা হলো পরোক্ষ উক্তি। বুঝছো নাকি? দেখো প্রত্যক্ষ উক্তি আর পরোক্ষ উক্তিটা বুঝছো নাকি, তারপরে একটু কমেন্টে জানাও, তাহলে তারপরে আমি শুরু করি। আমি লিখলাম কি, একটা আমি হলো কি প্রত্যক্ষ উক্তি, তুমি এটা তোমার কাছে তুমি প্রত্যক্ষ উক্তি। এখন আমার কাজ যখন তুমি করবা, এটা হলো প্রত্যক্ষ উক্তি না পরোক্ষ উক্তি। তোমার কাজ যখন আমি করবো, এটাও কিন্তু পরোক্ষ উক্তি।
যখন আমি করবো সেটা হলো প্রত্যক্ষ উক্তির উদাহরণ। এখন একটা কথা মনে রাখবা, মানুষ ব্যক্তি হিসেবে বা কোনো কিছু সিদ্ধ হিসেবে বলার যে একটা ক্ষমতা সেটাই হলো কি উক্তি। ওকে, মনে রাখবা। ওকে ভাইয়া, তাহলে কি মনের ভাব প্রকাশ করার জন্য যে একটা সঠিক চিন্তা ভাবনা সেটাই হলো কি উক্তি। ওকে, এই প্রশ্নটা মনে রাখবা। ন্যারেশন, থ্যাংক ইউ ভাইয়া। তাহলে কি প্যাসিভ থেকে অ্যাক্টিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, কারণ আমরা ইংলিশ জানি, বাংলা একটু দুর্বল, তাই কিন্তু বাংলা জানি না। ওকে, তাহলে দেখো উক্তি দুই প্রকার, প্রত্যক্ষ উক্তি আর হলো কি ভাইয়া পরোক্ষ উক্তি। ওকে, মনে রাখবা। তাহলে দেখো প্রত্যক্ষ উক্তি তিনি বললেন আমি বাড়ি যাব, তাহলে কিন্তু আমার কাজ তিনি ওকে, তাহলে কি তিনি মানে সে, আমি বলতে পারি সে বা তুমি বা কামাল। ওকে, তাহলে কিন্তু এই যে কামাল বললেন তিনি বাড়ি যাবে। ওকে, কামাল বললেন। ওকে, তারপর পরোক্ষ উক্তি দেখো, খোকা বললেন যে তার বাড়ি যাওয়া হবে না। এখন কামালের কথাটা যখন আমি বলবো সেটা হলো কি ভাইয়া পরোক্ষ উক্তি, বুঝছো নাকি? প্রত্যক্ষ যখন কামালের কাজটা কামাল বললেন আমি বাড়ি যাব, এটা হলো কামালের উক্তি, প্রত্যক্ষ উক্তি। এখন কামালের কথা রহিম বলে দিচ্ছে, রহিম বলল কামাল আজকে বাড়িতে যাবেন, এটা হলো কি ভাইয়া পরোক্ষ উক্তির উদাহরণ। এখন দেখো উক্তি পরিবর্তনের নিয়ম কিছু দেখি একটু আমরা। দেখো প্রত্যক্ষ উক্তি, দেখো খোকা বললেন আমি কি করলাম বাড়ি যাই নাই। পরোক্ষ উক্তি খোকা বললেন যে তারা কি করলেন বাড়ি ছিলেন না। ওকে, এটা কিন্তু এগুলো আমি এমনি দেখতে পারবো। এক কথায় আমার কাজ যখন আমি করবো সেটা হলো প্রত্যক্ষ উক্তি, আমার কাজ যখন অন্যজন করাবো সেটা হলো কি পরোক্ষ উক্তি। এখন এই যে প্রত্যক্ষ আর পরোক্ষর মধ্যে এই জিনিসগুলো আমি কি করব একটু মনে রাখবো। ওকে ভাইয়া, প্রত্যক্ষ পরোক্ষ আমি এখানে একটু বলা দিই, কারণ এটা আমাদের কি ভাইয়া মূল পয়েন্ট, অর্থাৎ টাইটেল। ওকে ওকে, আমরা যখন এইচটিএমএল করছিলাম তখন কিন্তু টাইটেল, এটা হলো আমাদের টাইটেল, মানে প্রত্যক্ষ আর পরোক্ষ হলো এটা কি। এখন দেখো প্রত্যক্ষ উক্তি বাক্যের সর্বনাম এবং কালসূচক শব্দের পরে উক্তি নিম্নলিখিত পরিবর্তনের রূপ, অর্থাৎ এই যে কি থাকলে কি পরিবর্তন আনতে হবে তাহলে উক্তিটা শুদ্ধ হয়ে যাবে, সেই জিনিসটা কি করব আমরা একটু শিখে নেব। কারণ এই জিনিসটাগুলো যদি আমরা শিখি তাহলে আর জীবনেও উক্তি আমাদের ভুল যাবে না, প্রত্যক্ষ থেকে পরোক্ষ করার সময় জীবনেও কি করবে না ভুল যাবে না। এখন দেখো এই থাকলে কি হয় সেই হয়, এই হলো প্রত্যক্ষ উক্তি, পরোক্ষ হলো উক্তি কি সেই। এখন এই প্রশ্নটা কিন্তু তোমাদের বিশ্ববিদ্যালয়ে আসবে, এটা কিন্তু সিইউ মানে অর্থাৎ কি চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রশ্ন। তাহলে দেখো এই থাকলে কি হয় ভাইয়া সেই হয়, ইহা থাকলে তাহা হয়, ইহা থাকলে সিহা কিন্তু হয় না। এই প্রশ্নটা কিন্তু মাথায় রাখবা, যদি ইহা লেখো তাহলে তুমি সিহা লেখো না ভাইয়া, এই প্রশ্নটা কিন্তু তোমরা বারবার ভুল করবা। ওকে, তাহলে ইহা থাকলে কি হয় ভাইয়া তাহা হয়, এ থাকলে সে হয়, গতকাল থাকলে কিন্তু আগামীকাল হবে। ওকে ভাইয়া, যদি থাকে গতকাল তাহলে কি ভাইয়া আগের দিন। ওকে ভাইয়া, তাহলে কিন্তু কি হবে আগের দিন হবে। এই প্রশ্নটা কিন্তু মনে রাখবে, এই প্রশ্নটা কিন্তু বারবার আসে। ওকে, তাহলে যদি থাকে গতকাল তাহলে কি হবে আগের দিন, যদি গতকাল থাকলে তাহলে পূর্ব দিন হবে। এই জিনিসটা দুইটা কিন্তু ভাইয়া ইম্পর্টেন্ট। ওকে, তাহলে কি হবে যদি গতকাল থাকে তাহলে কি হবে আগের দিন, যদি গতকাল থাকে তাহলে কি পূর্ব দিন। ওকে, এখানে থাকলে কি হয় এখন থাকলে তখন হয়, এখন থাকলে সেখন, আমরা বাঙালি এখন থাকলে কিন্তু সেখন দিয়ে চলে আসবো। ওকে ভাইয়া, এই জিনিসটা কিন্তু ভুল করবো না। দেখো এখানে থাকলে সেখানে হয়, ওখানে থাকলে ওইখানে হয়, কিন্তু এই প্রশ্নটা কিন্তু আসে। ওখানে থাকলে কি হয় ওইখানে, আগামীকাল থাকলে কিন্তু পরের দিন হবে, আজ থাকলে কিন্তু সেই দিন হবে। ওকে, এই প্রশ্নগুলো তোমরা মনে রাখবা। তারপরে দেখো ওখানে থাকলে কি হবে ওইখানে, তারপরে আমাদের থাকলে তাদের হয়। ওকে, 1 মিনিট দেখে নাও। ওকে ভাইয়া, 1 মিনিট কি করো একটু দেখে নাও, আমি মুছে দিচ্ছি, 1 মিনিট ভালো করে একটু দেখে নাও ভাইয়া, এই প্রশ্নগুলো কিন্তু আসবে, বিশেষ করে এই দুটা প্রশ্ন কিন্তু কি আসবে তোমাদের, আবার কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু আসবে। ওকে, এই 4টা প্রশ্ন কিন্তু আসার মতো তোমাদের। এখন এটা কি বুঝতে পারছো না কি ভাই একটু বলো। এখন দেখো তারপরে বলা হয়েছে, দেখো একটা বিশেষ বিবেচনায় একটা কি গুরুত্বপূর্ণ নোট হিসেবে ব্যবহার করা হয়, এটা দেখো বলা হয়েছে অর্থ সঙ্গত রক্ষার জন্য, অর্থাৎ অর্থে রক্ষার জন্য, অর্থকে সঠিক রাখার জন্য দেখো কি হয়েছে পরোক্ষ উক্তির ক্রিয়াপদের পরিবর্তে কি হতে পারে। যেমন দেখো প্রত্যক্ষ উক্তি দেখো কি হয়েছে রহমান বলল আমি এতক্ষণে এসেছি। এখন এইটা দেখো রহমান বললেন যে সে এতক্ষণে এসেছে, এই যে এখন আমি পরিবর্তে কি হলো ভাইয়া সে হলো, সে যে। ওকে, যে সে ততক্ষণে আসবেন। ওকে, এইগুলো তোমরা এমনি বুঝতে পারবা। ওকে, বুঝছো নাকি ভাইয়া একটু কমেন্টের মাধ্যমে জানাও একটু। মাহিম, ওয়ালাইকুম আসসালাম। মাহিম তুমি কেমন আছো ভাই? ওকে, চিনতে পারছি মাহিম তোমাকে। দেখো
ওকে দেখো বুঝতে পারছো নাকি ভাইয়া, একটু ক্লিয়ার জানাও। ওকে তারপরে পেজে চলে যাই। দেখো এখানে দেখো বলা হয়েছে, আচ্ছা অশ্রিত খণ্ডবাক্য ক্রিয়াকাল পরোক্ষ উক্তির সব সময় কি হয়েছে মূল বাক্য অংশের ক্রিয়ার কালের উপর নির্ভর করে। এখন দেখো ছেলেটি লিখেছেন শহরে খুব গরম পড়েছে। এখন ছেলেটি লিখেছিলেন যে শহরে খুব গরম পড়েছে, তার কথা কি হয়েছে, আমার কথা কিন্তু ছেলেটির কথাকে অন্যজন কিন্তু বলে দিচ্ছে। এক কথা মনে রাখবা, একটা কথা মনে রাখবা, যখন তোমার কাজ তুমি করবে সেটা হলো প্রত্যক্ষ উক্তির উদাহরণ, যখন তোমার কাছে তোমার ভাইকে দিয়ে করাবা বা তোমার ভাইকে দিয়ে বলাবা সেটা হলো কি পরোক্ষ উক্তির উদাহরণ। অর্থাৎ কি ন্যারেশন কিন্তু সবাই জানো কি অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ। ওকে তারপরে দেখো আমরা চলে যাই। আচ্ছা প্রত্যেক উক্তি দেখো, প্রত্যেক উক্তির কোনো কি হয়েছে চিরন্ত মন্দ সত্য উদ্ধৃত থাকে, এগুলো কিছু না ভাইয়া, এগুলো কোনোদিন আসবে না। তার তুমি ডাইরেক্ট কি উদাহরণে যাও, দেখো বিজ্ঞানীরা বললেন চুম্বক লোহাকে আকর্ষণ করে, এখন বিজ্ঞানীরা বললেন যে চুম্বক লোহাকে আকর্ষণ করে না, এটা তো সঠিক কথা, কারণ চুম্বক সঠিক কথা, এক কথা সত্য কথা বলা হয়েছে। তারপরে দেখো প্রশ্নবোধক, প্রশ্ন কোনো কিছু প্রশ্ন করে শিক্ষক বললেন তোমার কি আজ ছুটি হবে, তাহলে শিক্ষক বললে, তাহলে দেখো আমাদের ছুটি হবে কি না শিক্ষক জানতে চাইলেন। ওকে তারপর তিনি বললেন দয়া করে কি হয়েছে ভিতরে আসুন, তাহলে তিনি বললেন যাওয়ার সময় অনুরোধ রইল। এগুলো সব প্রত্যক্ষ উক্তি বা পরোক্ষ উক্তির উদাহরণ, এগুলো তুমি যদি দেখো এমনি পারবা। ওকে ভাইয়া তুমি যদি দেখো কি এমনি পারবা। এখন দেখো আমরা কয়েকটা উদাহরণ দিই, হাতে গোনা কয়েকটা উদাহরণ দেবো, তারপর আমরা শেষ করতে পারি ইনশাল্লাহ। দেখো বলা হয়েছে কি রহমান আমাকে বললেন আমি এতক্ষণে এসেছি, এই উক্তির কোন উক্তির রহমত, এখানে উক্তি পরিবর্তন করো তো ভাইয়া, প্রত্যক্ষ থেকে পরোক্ষ করো। রহমান আমাকে বললেন যে আমি এতক্ষণে এসে যাচ্ছি, রহমত আমাকে বললেন যে সে যে এতক্ষণ এসেছে, এই যে খ নম্বর অধ্যায়। ওকে ভাইয়া এটা একবারে সহজ, কিন্তু উক্তি কত প্রকার। ওকে ভাইয়া প্রত্যক্ষ উক্তি পরোক্ষ উক্তি এটা কিন্তু জানো। তারপরে দেখো উক্তি পরিবর্তনের বাক্য কোন অংশে আলোচনা করা হয়, তাহলে দেখো এটা মনে রাখবে ভাইয়া কি বাক্যতত্ত্বের আলোচনা বিষয়। ওকে বাক্য বা উক্তি তো বাক্যর মধ্যেই পড়ে। হ্যাঁ উক্তি, তাহলে দেখো বাক্যতত্ত্ব বা ধ্বনিতত্ত্ব নিয়ে আলোচনা করছিলাম আমরা, যদিও করি নাই, এরপরে আলোচনা ধ্বনিতত্ত্ব সন্ধি নততন্ত্র বন্ধি, এটা হলো ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়, মনে রাখতে পারো। ধ্বনিতত্ত্ব সন্ধি নততত্ত্ব বন্ধি এটা হলো কি মনে রাখতে পারো। ওকে ওকে এগুলো মনে রাখবো ভাইয়া, পর্যায়ক্রমে অনেক কিছু শিখতে পারবে। যারা শিক্ষক বললেন সদা সত্য কথা বলবে, এটা পরোক্ষ উক্তি কি, তাহলে শিক্ষক বললেন যে সদা সত্য কথা বলবে, শিক্ষক সদা সত্য কথা বলতে উপদেশ দিলেন, নাকি শিক্ষক উপদেশ দিলেন তার যেন সত্য কথা বলেন, শিক্ষক উপদেশ দিলেন তারা যেন সত্য কথা বলার জন্য, এটা কোনটা হবে ভাই দেখো তো 6 নম্বর, একটু কমেন্টের মাধ্যমে জানাও তো 6 নম্বরটা অ্যান্সারটা জানাও। এটা যদি একটু কঠিন আছে, যদি পারো তাহলে বুঝবো তোমরা পারো। ওকে 6 নম্বরটা একটু জানাও। 6 নম্বর দেখো শিক্ষক সদা সত্য কথা বলতে কি করলেন উপদেশ দিলেন, কারণ শিক্ষক সর্বদা কি করলেন সত্য কথা বলার জন্য উপদেশ দেন। এই যে দেখো কি হয়েছে বাহ ফুলটি কি সুন্দর, এখানে কিন্তু বাহ ফুলটি কি সুন্দর মাহবুব আনন্দের সাথে বললেন যে ফুলটি কি সুন্দর, মাহবুব বললেন যে ফুলটি সুন্দর, তাহলে দেখো মাহবুব বললেন যে ফুলটি খুব সুন্দর, মাহবুব বললেন সুন্দর না পারলেন। এখন দেখো এই যে তাহলে ফুলটি অনেক সুন্দর, তিনি কি না সুন্দর বলে কি করলেন পারলেন না, এটা কিন্তু তোমরা এমনি বুঝবা ভাইয়া। ওকে এগুলো অনেক কিছু আছে। এখন দেখো এই যে বাক্য এবং শুদ্ধিকরণ, এটা কিন্তু দেখো বানান শুদ্ধিকরণ। এখন দেখো কি আছে বানান শুদ্ধিকরণ, বাক্যের পদের শুদ্ধিকরণ, তাহলে বাক্যে কি হয়েছে পদবিন্যাস এবং সাধু চলিত ভাষা মিশ্রণ, এগুলো কিন্তু কারণে হতে পারে। তাহলে দেখো বহুচরণ পরিবর্তন, তারপরে কি হয়েছে বাক্য বিভাজন, বাক্যের লিঙ্গ পরিবর্তন। এখন একটা কথা মনে রাখবা, টিটা খানা খানি গাছা গাছি। ওকে ভাইয়া এই কথা মনে রাখবে 1 বছর। ওকে টিটা খানাখানি গাছাগাছি এই কথা মনে রাখবে। আফোজ থ্যাংক ইউ। হ্যাঁ জয়িতা লিখেছেন C নম্বর B নম্বর। ওকে ভাইয়া থ্যাংক ইউ বলার জন্য, সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। মাহফুজ লিখেছেন C নম্বর। ওকে সঠিক অ্যান্সার দেওয়ার জন্য থ্যাংক ইউ মনে রাখবা। তাহলে মনে রাখবা টিটা খানাখানি গাছাগাছি এই কটা বাক্য যদি কোনো জায়গার সাথে তুমি দেখতে পাও সেটা মনে করবে 1 বছর। আর গুলাগুলি ওগুলা সেগুলা এগুলো হলো বহু বছরের উদাহরণ। ওকে ভাইয়া এগুলো তোমরা কি করবা একটু মনোযোগ দিয়ে মনে রাখবা। এখন দেখো এই যে শুদ্ধিকরণ তোমরা এমনি জানবা। দেখো তিনি মন্ত্রী পরিষদের অন্যতম সদস্য, তিনি মন্ত্রী পরিষদের অন্যতম সদস্য। ওকে তাহলে মন্ত্রী দেখো মন্ত্রী পরিষদের অন্যতম সদস্য, তাহলে অন্যতম সদস্য। এখন কোন জায়গায় শুদ্ধ অশুদ্ধ থেকে শুদ্ধ করলা, দেখো তিনি মন্ত্রী বানানটা দেখো একটু কি ভাইয়া এটা একটু ভুল আছে। ওকে মন্ত্রী বানান সবসময় হস্য হয়। ওকে আমি বড় অপমান হয়েছি, আমি অপমানিত হয়েছে, অপমান হয় না কখনো, অপমানিত হয়। ওকে ওকে ভাই মনে রাখবা। ওকে তারপর দেখো
চিরবান লোক পরস্পরই, তাহলে চরিত্রহীন হবে, কিন্তু হীন হবে না, হীন বাদ চরিত্রহীন লোকরাই কি হয়েছে পশু অধম, এটা তুমি এমনি পারবা। তারপর দেখো ক্লাস অনেক ছাত্রছাত্রী, ক্লাস মানেই তো অনেক সর্বদাই আছে, তাহলে ক্লাসে অনেক ছাত্রছাত্রী এসেছেন, তাহলে ছাত্রছাত্রী, বা দেখো ক্লাসে অনেক ছাত্রছাত্রী এসেছেন, তাহলে এই জায়গায় ভুলটা দেখো, অনেক কথাটা দেখো ক্লাসে অনেক ছাত্রছাত্রীরা কি হয়েছে এসেছেন, ওকে দেখো তাহলে এই জায়গায় কি হয়েছে ছাত্রীরা এসেছে, ছাত্রছাত্রী, রা হয় না ভাইয়া, এটা রা কিন্তু কি হয় সর্বদাই বাদ যায়। ওকে, এই কথাটা বললো, এগুলো কি, এগুলো তুমি এমনি বুঝতে পারবা। ওকে, এগুলো তুমি কি করবা, এগুলো একটু পড়ে নিবা ভাইয়া, একটু এমনি জেনে নেবা। ওকে, আর বিভিন্ন বিগত সালের প্রশ্ন দেখো, আশা দেখো এই প্রশ্নটাই দেখো, একটা 12 নম্বর প্রশ্ন দেখো, বাংলা বানান রীতি অনুসারে এইটি কোন দুটি বানানটি শুদ্ধ। এখন দেখো দাদি দাদি বাংলা রীতি, কিন্তু নারী নারী, এখন দেখো জাতি জাতি, হাতি হাতি, এই প্রশ্নটা একটু অ্যান্সারটা দাও তো ভাইয়া, 12 নম্বর অ্যান্সারটা একটু দাও সবাই, 12 নম্বর অ্যান্সারটা একটু দিব ভাইয়া সবাই দ্রুত, আমরা একটু 12 নম্বর অ্যান্সারটা দেবো। ওকে, 12 নম্বর, তাহলে দেখো একটু তোমাদের দ্বারা অ্যান্সারটা বলতে, হাতি হাতি শব্দ হস্তি, ওকে, হস্তি সমান কিন্তু তিনটাই হতে পারে কিন্তু। ওকে ভাইয়া, হস্তি, এটা মনে, এগুলো তোমরা কি করবা মনে রাখবা, একটা কথা মনে রাখবা। দেখো আমরা ক্লাসটা কি করলাম, সমাপ্ত করলাম, আশা করি তোমাদের দেখো এরপরে বিগত ধরো আমরা যখন কারক শিখবো, সমাজ শিখবো, এগুলো কি অনেক রোমান্টিক, কিন্তু আজকের পড়াটা কি অনেক প্যাস, কিন্তু অনেক সোজা, কিন্তু অনেক ইজি। একটা কথা মনে রাখবো ভাইয়া, শিখতে হলে কি করতে হবে, আমার একটা জিনিসের সাথে লেগে থাকতে হবে। এখন আমি যে তোমাদের 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পড়ালাম, এটাই যে তুমি শিখে গেলা, এটা কিন্তু না, তোমার কি করতে হবে, বারবার চেষ্টা করতে হবে। আমাদের দেখো এতদিন আমরা লাইভ ক্লাস দিতে পারিনি, কারণ আমরা পেইড ব্যাচ পেয়ে ব্যস্ত ছিলাম, আর পাশাপাশি এখন সামনে আমাদের ফার্স্ট টাইম আর ব্যাচ চালু হতে যাচ্ছে। আশা করি দেখো তোমাদের সাথে নতুন মুখ দেখা হবে, বা তোমরা কি ভালো কিছু করবা ইনশাল্লাহ, আর তোমরা কি ভালো কিছু করো, সামনে ভাইয়া পরীক্ষার হলে গেলেই বুঝতে পারবো আসলে এই পড়ার গুরুত্বটা, বা কী শেখাচ্ছি বা কেমনভাবে শিখতেছি। একটা কথা মনে রাখবা, সব কিছু শেখার জন্য একটা কি দিক নির্দেশনা দরকার, জাস্ট আমরা তোমাদের দিক নির্দেশনা হিসেবেই কাজ করছি, লেখাপড়া দায়িত্ব তোমাদের। আর পাশাপাশি তোমরা যে কোনো প্রশ্ন থাকলে, এক সাধারণ জ্ঞান, ইংলিশ, বাংলা, যে কোনো প্রশ্ন থাকলে তোমরা কী করবো, আমাদের পেজে নক করতে পারো। আমরা যদি একটা কথা মনে রাখবা, মানুষ তো সব কিছু পারে না ভাই, মানুষটাই পারে, আমরা হয়তো নাই পারতে পারি, অন্যজন তো পারো, তার কাছ থেকে হলেও শিখবা, বা তুমি তো পারো, তুমি আমাকে বোঝাই দিতে পারবা। এক কথা মনে রাখবা ভাইয়া, গুরু মেলে ঘরে ঘরে ছেলা মেলা দেয়, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, সবাই সবার গুরু, সবাই সবার শিষ্য। ওকে, তাহলে মনে রাখবা, সুস্থ থাকবা, ভালো থাকবা, সবসময় কি তোমাদের সুস্থতা কামনা করেই আমরা ক্লাসটা শেষ করছি। ভালো থাকো, দেখা হবে কোনো একদিন পরন্ত বিকেলে। আসসালামু আলাইকুম।